ওরে আল্লাহ! ওগো, তোমার এ কি হলো? তুমি ঠিক আছো গো? ও জান, মরবা না কিন্তু। তোমার মতো হ্যান্ডসাম ছেলে মরে গেলে দেশের অবিবাহিত মেয়েদের কি হবে? উফ, জান বলছেন কেন? পাগল নাকি? আগে একটু সাহায্য করেন। আমার পা মনে হয় ভেঙে গেছে। একটুর জন্য বাঁচলাম, না হলে আজ কি বড় বাইক অ্যাক্সিডেন্ট হতো। পানি দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা। তোমাকে না আমার হেব্বি লেগেছে, একদম রাজপুত্রের মতো লাগছে। শোনো, তুমি কি আমাকে বিয়ে করবা? তোমার ওই বিপদে আমি পাশে আছি। সারা জীবন থাকতে চাই, বলো কবুল? আকাশ ব্যথার কথা বলে হা করে তাকিয়ে রইল। তার মনে হলো সে বাইক থেকে পড়ে মাথায় চোট পেয়েছে, তাই ভুল শুনছে। পাগল নাকি আপনি? কে আপনি? এখানে আমার মরার অবস্থা, ব্যথায় পা নড়াতে পারছি না। আর আপনি চেনা নাই জানা নাই সাহায্য করতে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। মস্করা করার জায়গা পান না। আরে মশকরা না, সত্যি বলছি। পরে যদি তোমাকে আর না পাই? আজকাল ভালো পাত্র পাওয়া বড্ড কঠিন। একবার যখন সামনে পেয়েছি, অফারটা দিয়েই দিলাম। রাজি হয়ে যাও না প্লিজ, দেখবা আমি খুব ভালো রান্না পারি। যত সব পাগলের পাল্লায় পড়লাম। এইটুকু বয়স, কলেজের গণ্ডি পার হয়েছেন কিনা সন্দেহ, তার আবার বিয়ে করার শখ। যত সব ছ্যাঁচড়ামি। সরেন তো রাস্তা থেকে, নিজের চরকায় তেল দেন গিয়ে। এই হচ্ছে আহানা চৌধুরী। কলেজে প্রথম বর্ষে পড়ে, কিন্তু তার ধ্যান জ্ঞান কেবল একটা জিনিসের উপর, সেটা হলো বিয়ে। পাড়ার ঘটক থেকে শুরু করে নিজের বড় বোন, এমনকি বান্ধবীর বড় ভাই, কাউকে সে ছাড়ে না বিয়ের কথা বলতে। তার একটাই কথা। মা, আমার কি বয়স হচ্ছে না? বান্ধবীদের সবার বিএফ আছে, আর আমার একটা হাজবেন্ডও জুটছে না। মা রেগে বেলুন নিয়ে তাড়া করলেও আহানা দমে যাওয়ার পাত্রী নয়। সেদিন বিকেল বেলা আহানা রাস্তা দিয়ে আপন মনে হাঁটছিল আর মনে মনে বরের লিস্ট বানাচ্ছিল। ঠিক তখনই বিকট এক শব্দ। মোড়ের মাথায় একটা নীল রঙের পালসার বাইক স্কিড করে ধপাস করে পড়ে গেল। চালক ছিটকে গিয়ে পড়ল রাস্তার ধারের পাশে। আহানা এক দৌড়ে সেখানে গেল। দেখলো একটা ছেলে ব্যথায় কুঁকড়ে আছে। লম্বা চওড়া ফর্সা গায়ের রং, চোখে চশমা। ছেলেটাকে দেখা মাত্রই আহানার বুকের ভেতর বেহায়া মন গানটা বেজে উঠল। ছেলেটার নাম আকাশ। সে মাস্টার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আহানা আকাশের হাত ধরে টেনে তুলতে তুলতে তাকে দেখে সেখানেই টাসকি খেয়ে প্রেমে পড়ে গেল। এরপর আকাশের মুখের উপর ঝুঁকে পড়ে একদম চোখের দিকে তাকিয়ে টেনে তুলতে তুলতে তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে দিল। কিন্তু আকাশ চরম অবাক হলো। তার এতটুকু বয়সে সে এমন কাহিনী দেখেনি। পাগলের পাল্লায় পড়েছে ভেবে সেখান থেকে পালানোর জন্য আকাশ খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইকটা তুলে কোনো মতে স্টার্ট দিয়ে চলে গেল। আহানা পেছনে দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে চিৎকার করে বলল, নামটা তো বলে গেলে না স্বামী সাহেব। তবে চিন্তা নাই, খুঁজে বের করবই। আহানা বাসায় ফিরেই মাকে জড়িয়ে ধরল। মা তখন রান্নাঘরে পিঠা বানাচ্ছিলেন। মা, ও মা, আজ তো আমি আমার রাজপুত্রকে দেখে ফেলেছি। মা গো, ও যখন বাইক থেকে পড়লো, তখন মনে হলো আমার কলিজাটা খসে পড়লো। তুমি জলদি বাবা আর বড় আপাকে বলো আমার বিয়ের ব্যবস্থা করতে। ওই ছেলেটা ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। এই মেয়ে, তোর লজ্জা শরম নেই? সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেয়ে ফেললি, পড়াশোনার নাম নেই, খালি জামাই 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 চাই। যা এখান থেকে, নইলে এই খুন্তি ছ্যাঁকা তোর পিঠে দেবো। তোমরা কেউ আমাকে বোঝো না। বড় আবার বিয়ে দিলা আর আমার বেলায় খালি ঝাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বান্ধবীর সাহায্য নেব, কিন্তু বিয়ে আমি করবই বলে দিলাম। আহানা রুমে গিয়ে দরজা বন্ধ করে তার প্রিয় বান্ধবী আসমাকে কল দিল। আসমা হলো আকাশের ছোট বোন, কিন্তু আহানা সেটা এখনো জানে না। কিরে বিয়ে পাগল, খবর কি? আজ আবার কার প্রেমে পড়লি? আসমা, বিশ্বাস কর, আজ আমি এক হিরোকে দেখেছি। উফ, কি তার চাউনি! আমি তো তাকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিছি, কিন্তু ছেলেটা বড্ড রাগী, আমাকে ঝাড়ি দিয়ে চলে গেছে। যাই হোক, তুই একটা কাজ কর না, আমার জন্য একটা পাত্র খুঁজে দে না। তোর বাবা মাকে বল আমাকে পুত্রবধূ করে নিতে। তোর তো এক বড় ভাই আছে না, দেখ ও আমাকে পছন্দ করে কিনা। আমার না, তুই না সত্যি একটা পাগল। আমার ভাই তোকে দেখলে হার্ট অ্যাটাক করবে। সে বড্ড গম্ভীর মানুষ, সারাদিন বই নিয়ে থাকে। তোকে তো সে আস্ত চিবি খাবে। তোর মতন চটপটে মেয়ের জন্য কি আমার ভাই সাজে? সাজবে না মানে? আমি একবার যাকে টার্গেট করি তাকে ছাড়ি না। তুই শুধু তোর ভাইয়ের একটা ছবি পাঠাতো দেখি, সে কি আমার ওই রাজপুত্রের মতো কিনা। আচ্ছা রাখ, এখন পারবো না। ভাই আজ বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরেছে, মেজাজ খুব খারাপ। পরে কথা বলবো।
আহানা ফোন রেখে ভাবলো আসমার ভাইয়েরও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার রাজপুত্রেরও। কি অদ্ভুত মিল। আহানা মনে মনে স্বপ্ন দেখতে শুরু করলো নীল শাড়ি পরে সে ওই রাগী ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা বলছে। আহানা, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আহানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে বিড়বিড় করলো। রাগে ছেলেদের মানাতে আমার বেশি সময় লাগে না, শুধু একবার সামনে পাই তারপর দেখাচ্ছি বিয়ে কারে বলে। আহানা চৌধুরীর মনের ভেতর এখন কেবল নীল রঙের পালসার বাইক আর সেই রক্তাক্ত রাজপুত্র রাগী চাহনি ঘুরপাক খাচ্ছে। মাস্টার্স পড়ুয়া সেই গম্ভীর ছেলেটার একটা ধমক যেন আহানার কানে বাসর রাতের সানাইয়ের মতো বাজছে। রাত তখন 2টা, সারা শহর ঘুমে বিভোর, কিন্তু আহানার চোখে ঘুম নেই। সে বিছানায় এপাশ ওপাশ করছে আর দেয়ালের দিকে তাকিয়ে ভাবছে। ইস, ছেলেটা যখন ব্যথায় কপাল কুঁচকে ছিল তখন তাকে যা হট লাগছিল না। নামটা জানা হলো না গো স্বামী সাহেব, তবে তোমার ওই ব্যান্ডেজ করা হাত পা যদি আমি একটু টিপে দিতে পারতাম তবেই হতো আসল রোম্যান্স। আহানা কল্পনায় দেখছে সে নীল শাড়ি পরে ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে আর ছেলেটার রাগী গলায় বলছে। এই মেয়ে, এত সাজ কেন? আমার মাথা নষ্ট করার ইচ্ছে নাকি? আহানা হাসতে হাসতে বালিশ কামড়ে ধরল। পরদিন সকালে আহানা ঘুম থেকে উঠেই সোজা দাদির ঘরে। দাদি তখন পান সাজাচ্ছিলেন। আহানা গিয়ে দাদির ঘাড়ে চুলে পড়ল। দাদি গো, তোমার নাতনি তো শেষ। একটা সিংহ মার্কা ছেলে দেখে কাল থেকে আমার কলিজা ধকপক ধকপক করছে। তুমি দাদাজানকে একটু বলো না আমার বিয়েটা দিয়ে দিতে। ওরে আমার কচি খুকি, তোর তো কলিজা না, তোর তো বিয়ার ইঞ্জির স্টার্ট হইছে। তা পাত্র কি তরে দেখা কবুল বলছে? আরে না দাদি, ও তো পুরাই রাগী, আমাকে ফালতু বলে চলে গেল। আচ্ছা দাদি, তোমার আর দাদুর বিয়েটা কিভাবে হয়েছিল? প্রেম ছিল নাকি? দাদি পানের বাটাটা সরিয়ে আয়েশ করে বসলেন। ওরে সে কি আর আজকের মতো? তোর দাদু ছিল পাড়ার মোড়ল। আমি যখন পুকুরে কলসি নিয়ে যেতাম তোর দাদু পানির নিচে ডুব দিয়ে আমার পা টেনে ধরতো। আমি ভাবতাম কুমির, পরে দেখি তোর দাদু দাঁত বের করে হাসছে। একদিন তো আম গাছে উঠে আমারে লক্ষ্য করে কাঁচা আম মারলো। আমি রেগে গালি দিতে সে বলল, বিয়া করবি আমারে? আমি বললাম, আগে গাছ থেকে নামো পাত্তর সাহেব। সেই থেকে শুরু। আহানা হেসে গড়াগড়ি খাচ্ছে। ইস দাদি, দাদু তো দেখি হেপি রোমান্টিক ছিল। আমার পাত্রটা তো বাইক থেকে পড়ে গেছে, আমি কি এখন ওর পা টেনে ধরবো? এমন সময় আহানার মা ঘরে ঢুকলেন। এই বুড়ি, নিজের পচা প্রেমের গল্প বলে মেয়েটার মাথা একদম চিবিয়ে খাচ্ছ। আহানা, কলেজে যাচ্ছিস না? যা রেডি হ। সারাদিন বিয়ে বিয়ে করে পড়া মাথায় করছিস। দাদি ফিস ফিস করে বললেন। যা দাদু, তোর মা দেখলে বকবে। কলেজ যা, পাত্তর খুঁজতে থাক। আহানা গান গাইতে গাইতে রুমে চলে গেল। আহানা আজ খুব সুন্দর করে সাজলো। চোখে গাঢ় কাজল, কপালে ছোট লাল টিপার, কাঁধে বইয়ের ব্যাগ। তারপর বাসা থেকে বের হলো। রিকশার জন্য মোড়ে দাঁড়াতে একদল পাড়ার ছেলে তার দিকে তাকালো। আহানার সাথে সাথে ফুঁসে উঠল। এই যে মজনুর দল, এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছো? ইফটিজিং করছো নাকি? এক্ষুনি পুলিশ ডাকবো। তোমাদের মতো চ্যাংড়া ছেলেদের আমি বিয়ে করব না, আমার পাত্র ফিক্সড। ছেলেরা তো অবাক। কেউ কিছু বলার আগে আহানা মুখ ভেঙচিয়ে কটকট করে সামনের চায়ের দোকানের দিকে হাঁটা দিল। রফিক কাকু, এক কাপ করালিকারের চা দাও তো, মাথাটা ধরেছে। কিরে বিয়ে পাগলি, তোর বাপ কি পাত্র ঠিক করছে নাকি এখনো পাড়া খুঁজে বেড়াস? কাকু, ওরা তো বোঝেই না আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সবাই আমাকে পিচ্চি ভাবে। কাকু আহানাকে কাছে ডেকে কানে কানে একটা বুদ্ধি দিলেন। আহানা সেটা শুনে খিলখিল করে হেসে উঠল। কাকু, এই বুদ্ধিটা সেরা, এবার তো পাত্তর ধরা দেবেই। আহানা আসমাকে কল দিতে আসমা জানালো সে তার নতুন অডি গাড়ি নিয়ে আসছে আহানাকে নিতে। আসমার বাবা অনেক বড় লোক, তাই তার চাল চলনই আলাদা। গাড়ি এসে থামতেই রাজকীয় ভঙ্গিতে ভেতরে ঢুকলো। কি রে মহারানী, আজ তো তোকে একদম কোণের মতো লাগছে। রাস্তায় কি আবার কোনো সিংহ দেখেছিস? আর বলিস না, কালকে ওই অ্যাক্সিডেন্ট করা ছেলেটা আমার মাথায় ঢুকে গেছে। আচ্ছা আসমা, তোর ভাইয়া কি সত্যি খুব গম্ভীর? আরে ভাইয়া তো তিতা করলার চেয়েও বেশি গম্ভীর। তবে তুই যদি আমার ভাইয়ার সামনে যাস, সে নির্ঘাত বরখা পরে পালাবে। তোর মতন বিয়ে পাগলিকে সে দু চোখে দেখতে পারে না।
আর এক জায়গায় থাকেও না। একবার সেই অ্যাক্সিডেন্ট করা ছেলে, আবার আমার ভাই। কি বলিস, নিজেও জানিস? একটার পিছু লেগে থাক, এতগুলো হাতারে একটাও পাবি না। গাড়িটা বড় একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ আহানা জানালার বাইরে তাকিয়ে দেখলো সেই নীল রঙের পালসার বাইক, আর তাতে বসে আছে সেই কালকের ছেলেটা। থামা আসমা, গাড়ি থামা, ওই তো আমার স্বামী। আসমা অবাক হয়ে গাড়ি ব্রেক করলো। তুই এখানে থাক, আমি শপিং মল থেকে আসছি। বলেই আসমা ভেতরে চলে গেল। এদিকে আকাশ একটা শপের সামনে বাইক পার্ক করে হেলমেট খুলছে। হঠাৎ সে দেখলো একটা মেয়ে তার দিকে তাকিয়ে চিৎকার করছে। আকাশ বিরক্ত হয়ে এগিয়ে এলো। সমস্যা কি আপনার? শপিং মলের সামনে চিৎকার করছেন কেন? পাগল নাকি? আরে তুমি তুমি আজ নীল শার্ট পরেছো? ইস, তোমাকে যে কি সেক্সি লাগছে না। শোনো, তুমি কি আমাকে কালকের জন্য মাফ করবা, নাকি আজই কাজে অফিসে যাবা? ও মাই গড, আপনি কালকের সেই পিচ্ছি মেয়েটা, মাস্টার্স করা একটা ছেলেকে আপনি বিয়ে বিয়ে করে পাগল বানাচ্ছেন। আপনার লজ্জা বলতে কিছু নেই? আকাশের নজর হঠাৎ পাশে থাকা আসমার গাড়ির দিকে গেল। আরে, এটা তো আমাদের বাড়ির গাড়ি। আপনি এখানে কি করছেন? আপনি কি গাড়িটা চুরি করেছেন? ইস, লাল জামা দেখলেই কি দুলা ভাই নাকি? আপনার মতো গাড়ি কি আর কারোর হতে পারে না? এটা আমার গাড়ি। তুমি কি ভাবছো আমি গরিব? বিয়ে করলে এই গাড়িতেই তোমাকে নিয়ে ঘুরবো। আকাশ কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল এলো। সে বিরক্তিতে আহানার দিকে এক পলক তাকিয়ে গটগট করে চলে গেল। আহানা পিছনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর আসমা দুই হাতে দুটো বড় বড় আইসক্রিম নিয়ে ফিরে এলো। নেখা, অনেক গরম পড়েছে। কি রে, তোর মন খারাপ কেন? ওই রাজপুত তো কি আবার ধমক দিচ্ছে? চলে গেছে নাকি? হরে আসমা, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না, আবার আমাকে পিচ্ছি বলল। আচ্ছা, মাস্টার্স পড়লে কি খুব বড় হয়ে যায়? তোর মতন বিয়ে পাগলকে কেউ পাত্তাও দেবে না। মেয়েরা নিজে বিয়ে করতে চাইলে কেউ দাম দেয় না, বুঝলি? ছেচরা ভাবে মেয়েদের পেছনে ঘুরবে ছেলেরা, মেয়েরা ছেলেদের পেছনে ঘুরে না। এখন মন দিয়ে পড়াশোনা কর, নইলে তো কপালে বিয়ে না, শুধু ঝাড়িই জুটবে। ধুর, তোর লেকচার তোর কাছে রাখ। কেউ ঘুরুক আর না ঘুরুক, আমি ঘুরবো। দুজন আইসক্রিম খেতে খেতে কলেজের দিকে রওনা হলো। আহানা জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করলো। সবুর করো স্বামী সাহেব, আসমার গাড়ি দিয়ে তো তোমাকে ইমপ্রেস করলাম। এর পরের বার যখন দেখা হবে তখন সরাসরি কবুল বলাই ছাড়বো। কলেজের গেটে আসমার অডি গাড়িটা থামতেই আহানা রাজকীয় ভঙ্গিতে নামলো। তবে নামার সময় তার ওড়নাটা ব্যাগের চেইনে আটকে গেল। আহানা সেটা ছাড়ানোর নাম নেই, বরং আশেপাশে তাকিয়ে দেখলো কোনো হ্যান্ডসাম ছেলে তাকে উদ্ধার করতে আসে কিনা। কেউ এলো না দেখে সে নিজেই এক হ্যাচকাটানে ওড়নাটা ছাড়িয়ে গজগজ করতে করতে করিডোরে ঢুকলো। করিডোর দিয়ে হাঁটার সময় একদল সিনিয়র ভাই আড্ডা দিচ্ছিল। আহানা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া শোনেন, আপনার যে এই যে প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁত বের করে হাসেন, আপনাদের কি কোনো কাজ নেই? পড়াশোনা শেষ করে একটা চাকরি জোগাড় করেন, তারপরে বিয়ে করে সংসারী হন। বেকার ছেলেদের দিকে তাকাইলে ইদানিং আমার বড্ড মায়া লাগে। ছেলেরা তো আকাশ থেকে পড়ল। কলেজের পিয়ন থেকে প্রিন্সিপাল সবাই জানে এই মেয়েটা হলো অফিসিয়াল বিয়ে পাগলি। কেউ তাকে কিছু বলে না, পাছে আবার তাকিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। ক্লাসে গিয়ে আহানা আসমার পাশে বসে ফিসফিস করে বলল, কিরে আসমা, তোর ভাইয়ের পা কেমন আছে? কাল তো বেটা বড্ড ঝাড়ি দিল আমাকে। আচ্ছা, তোর ভাই কি তোর মতোই ফর্সা নাকি একটু কালো? আরে না, ভাইয়া তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে তোর জন্য না রে আহানা। তুই যারে রাস্তায় দেখেছিস ওই বাইক কলার পিছেই থাক। আমার ভাইয়া তোকে দেখলে জ্যান্ত পুঁতে ফেলবে, সে বড্ড গম্ভীর। আহানা মুখ ভেঙচিয়ে বলল, গম্ভীর ছেলেদের হাসাতে আমার 2 মিনিট লাগে। তুই শুধু একবার তোর বাসায় দাওয়াত দে আমাকে। খেয়ে আর কাজ নেই আমার। কলেজ থেকে ফিরে আহানের মেজাজ চরম তুঙ্গে। পথে আসার সময় সে দেখেছে পাড়ার পিচ্চি মিনা, যে কিনা তার চেয়ে বয়সে ছোট, তার বিয়ে ঠিক হয়ে গেছে। অথচ আহানা এত সুন্দরী হয়ে এখনো সিঙ্গেল। এই দুঃখে সে সোজা স্টোররুমে গিয়ে একটা মরিচা ধরা পুরনো করাত খুঁজে বের করলো। অবশ্যই এই বুদ্ধি সেই দোকানি চাওয়ালা কাকুই দিয়েছে তাকে। আহানা তার নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা শক্ত করে লক করে দিল। কিছুক্ষণ পর ঘর থেকে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। করাতের শব্দ, ঘ্যাস 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 ঘ্যাস। ড্রয়িং রুমে বসে আহানার বাবা পত্রিকা পড়ছিলেন আর মা চা খাচ্ছিলেন। হঠাৎ শব্দটা শুনে বাবা চমকে উঠলেন।
গিন্নি, ঘরে কি ইঁদুর ঢুকেছে নাকি? ফার্নিচার কাটার শব্দ আসছে কোথা থেকে? ওরে আল্লাহ, আহানা তো ঘরে, ও আবার কি সর্বনাশ কাণ্ড করেছে। মা মামা দৌড়ে গিয়ে আহানার দরজায় ধাক্কা দিতে লাগলেন। আহানা, দরজা খোল, ভেতরে কি করছিস তুই? ঘরে কি কাঠগোলা বানালি নাকি? আহানা ভেতর থেকে চিবিয়ে চিবিয়ে বলল, ডিস্টার্ব করবে না, আমি এক অতি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কাজ করছি। বিয়ের ব্যবস্থা তো করলেই না, এখন আমাকেই সব সামলাতে হচ্ছে। বাবা ভয় পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই দুজনের পিলে চমকে উঠল। আহানা মেঝের উপর বসে তার বিশাল ডাবল বেড সেগুন কাঠের খাটের একদিকের পায়া করাত দিয়ে প্রায় অর্ধেক কেটে ফেলেছে। খাটটা একদিকে হেলে গেছে। বাবা মাথায় হাত দিয়ে বলে, এ কি সর্বনাশ! আমার লাখ টাকার খাটটা তুই কাটছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? পাগল হব না তো কি হব? এত বড় খাটে কি মানুষ একা ঘুমাতে পারে? একা শুলে আমার ভয় লাগে। তোমরা তো আমাকে বিয়ে দেবে না, পাশে শোয়ার মতো একটা বড় এনে দেবে না, তাই ভাবলাম খাটটা কেটে ছোট করে ফেলি। একা মানুষের জন্য এত বড় খাটের কি দরকার? জায়গা নষ্ট। ছি ছি, তোর লজ্জাশরম কি একদমই গেছে? একটা অবিবাহিত মেয়ে হয়ে তুই এসব কি কথা বলছিস? খাট কাটছিস বরের শোকে? পাড়ার মানুষ জানলে আমাদের মুখ দেখানো যাবে না। আহানা বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, লজ্জা দিয়ে কি হবে মা? যখন বরই নাই, লজ্জা দিয়ে আর কি সংসার হয়? কত বললাম আমাকে বিয়ে দাও, পাড়ার ওই দাঁত উঁচু মিনাটারও বিয়ে হয়ে গেল, আর আমি রাজকন্যার মতো ঘরে বসে আইবুড়ো হচ্ছি। আমার খুব শখ ছিল লাল শাড়ি পরে বরের বাইকের পেছনে বসে ঘুরবো, তা না, তোমরা আমাকে দিয়ে বিসিএস ক্যাডার বানাবে। এই ছোট খাটে আর কারো জায়গা হবে না, শুধু আমি শুভ। বাবার আগে আর বিরক্তিতে এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বিড়বিড় করলেন, এই মেয়েকে যত দ্রুত সম্ভব পার করতে হবে, না হলে একদিন হয়তো ঘরটাই কেটে টুকরো করে ফেলবে। মা আহানাকে বকতে বকতে রান্নাঘরের দিকে গেলেন। দাদি দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন আর মুখে আঁচল দিয়ে হাসছিলেন। দাদু রে, তোর বুদ্ধি তো খাসা। খাট ছোট করলে তোর মা বাপের টনক নড়বে। তবে করাতটা রেখে দে, পরের বার বিয়ের পিঁড়ি বানাতে কাজে লাগবে। দাদি গো, একমাত্র তুমিই আমার মনের কথা বোঝো। আচ্ছা দাদি, ওই যে বাইকওয়ালা পাত্তরটা, ও কি আমাকে ভুলেই যাবে? আর আমি কি কাল আসমার বাসায় যাব? আসমার ভাইয়াকে পটিয়ে যদি ওর কোনো খবর পাওয়া যায়? আসমার ভাই ওর খবর দিবে কি করে? আরে আসমার ভাইও বাইকার, বাইকাররা তো বাইকারদের খবর জানবেই। বেশি সাজিস না। আসমার ভাই যদি আবার তোকে পছন্দ করে ফেলে, তবে তো ওই বাইকওয়ালা পাত্তরের কি হবে? ধুর দাদি, আসমার ভাই নিশ্চয়ই ওর মতো বলদি হবে। আমার তো চাই ওই বাইকার সিংহকে। কাল আসমার বাসায় গিয়েই খবর বের করব। বিকেলে আহানা আবার তার ছাদে গিয়ে দাঁড়ালো। তার মাথায় এখন নতুন বুদ্ধি। সে জানে আসমার বাড়িতে গেলে নিশ্চয়ই আসমার বড় ভাইয়ের সাথে দেখা হবে। যদিও সে জানে না এই বড় ভাই তার স্বপ্নের বাইকওয়ালা আকাশ। আহানা আসমাকে ফোন দিল। কিরে আসমা, কালকে দাওয়াত কিন্তু পাক্কা, আমি আসছি। আয় বাবা আয়, তবে আমার ভাইয়া কিন্তু বাসায়, একটু সাবধানে থাকিস, ও খুব বদমেজাজি। আরে সমস্যা নেই, তোর ভাইয়াকে আমি আমার আলু ভর্তার গল্প শোনাবো, দেখবি ও আমাকে বোন হিসেবে খুব পছন্দ করবে। তারপর আমি ওকে দিয়ে ওই বাইকওয়ালা ছেলেটার খোঁজ বের করব। সিরিয়াসলি? আলু ভর্তা? তুই পাগল নাকি? আহানা ফোন রেখে আকাশের কথা ভাবতে ভাবতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের গাল টিপে বলল, স্বামী সাহেব, কাল আসমার বাসায় যাচ্ছি, দেখি আপনাকে না পেয়ে আপনার বন্ধুর বা ভাইয়ের কোনো ক্লু পাই কিনা। আপনাকে আমি বিয়ের পিড়িতে বসাবই ইনশাল্লাহ। আহানা জানতো না সে কাল যার বাড়িতে যাচ্ছে সেখানেই তার অ্যাক্সিডেন্ট করা পাওর ব্যান্ডেজ বেঁধে বসে আছে তার জন্য এক বালতি ঝাড়ি নিয়ে। পরদিন আজকের সকালটা আহানার কাছে অন্যরকম। আকাশটা যেন একটু বেশিই নীল, আর বাতাসের গন্ধে কেমন যেন বাসর ঘরের রজনীগন্ধার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আহানা আজ ভোর 5টায় ঘুম থেকে উঠেছে। উদ্দেশ্য একটাই, বান্ধবী আসমার বাসায় যাওয়া। তার মাথায় এখন একটাই, ফোন দিয়ে আসমার বড় ভাই নিশ্চয়ই এলাকার সব বাইকারের খবর রাখে। ওই বাইকওয়ালা সিংহটার খোঁজ সে বের করবেই। আহানা আয়নার সামনে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা ধরে সাজলো। হালকা মেকআপ, চোখে টানা কাজল আর কপালে একটা ছোট্ট কালো টিপ। সে তার আলমারির সবচেয়ে সুন্দর জামদানি কামিজটা বের করে পড়েছে। আসমার ভাই যদি আমাকে দেখে পছন্দ করে ফেলে, দূর, সে তো হবে চশমাওয়ালা বলদ। আমার তো চাই ওই রাগী বাইকওয়ালা পাত্তরকে, যে
এক ধমকে আমার জান বের করে দিবে। আসমাদের বিশাল রাজকীয় বাড়ির গেটে এসে আহানা থামলো। হাতে একটা দামি মিষ্টির প্যাকেট আর ব্যাগের ভিতর সেই বিশেষ আলু ভর্তা, যেটা সে নিজের হাতে বানিয়েছে আসমার ভাইকে ইমপ্রেস করতে। কারণ তার হাতের আলু ভর্তার ফ্যান সবাই। শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি। গেটে ঢুকার সময় দারোয়ান তাকে আটকাতে গেল। এই যে চাচা, পথ ছাড়েন। আমি এই বাড়ির হবু, মানে বান্ধবীর বান্ধবী। হ্যাঁ, বেশি কথা বললে আপনার নামে বড় সাহেবের কাছে নালিশ দেব। বেচারা দারোয়ান ভয়ে রাস্তা ছেড়ে দিল। আহানা রাজকীয় ভঙ্গিতে ড্রয়িং রুমে ঢুকলো। আসমা তখন সোফায় বসে ফোন টিপছিল। আহানাকে দেখে সে হা করে তাকিয়ে রইল। ওরে বাবারে, তুই কি আজ কবুল বলতে আসছিস নাকি? এত সার্চ কেন? আসমা, তোর ভাইকে দেখবো তো, তাই একটু ডেকোরেশন করলাম। তোর ভাই কই? ডাক দে তো দেখি, আমার সাথে পরিচয় করিয়ে দে। আমি ওনার জন্য নিজের হাতে আলু ভর্তা এনেছি। আহানা জানতো না ড্রয়িং রুমে ঠিক পাশের লাইব্রেরি রুমে আকাশ বসে ল্যাপটপে কাজ করছিল। তার পায়ে ব্যান্ডেজ, মেজাজ তুঙ্গে। গতকালকে সে রাস্তার পাগল মেয়েটার কথা মনে পড়লেই তার রক্তচাপ বেড়ে যাচ্ছে। ঠিক তখনই আসমা চিৎকার করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া, দেখো আমার জানের জান বান্ধবী আহানা এসেছে, তোমার সাথে পরিচয় করাই দিই, এসো। ও 1 নম্বরের বিয়ে পাগলি। আকাশ ল্যাপটপ বন্ধ করে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িং রুমের দিকে আসতে লাগলো। আহানা তখন সোফায় বসে দুলছিল আর মনে মনে রিহার্সাল দিচ্ছিল। ভাইয়া, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনার কোনো বন্ধু কি নীল পালসার চালায়? আকাশ ড্রয়িং রুমে ঢুকতেই আহানা উঠে দাঁড়ালো। দুজনের চোখাচোখি হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। ওরে আমার কপাল! ওগো, তুমি এখানে কেন? তুমি কি আমার পিছু পিছু এখানেও চলে আসছো? আসমা, এই যে সেই সিংহ, এই তো আমার সেই স্বামী। হোয়াট দ্য, আপনি এখানে কি করছেন? আসমা, এই পাগল মেয়েটা কি তোর বান্ধবী? ও মাই গড, আমার কপাল তো একদম পোড়া। আহানা খুশিতে আত্মহারা হয়ে আকাশের দিকে 1 কদম এগিয়ে গেল। আসমা, এই তোর ভাই? ওরে আল্লাহ, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। আমি যাকে খুঁজতেছি সে তো তোর ঘরে ব্যান্ডেজ বেঁধে বসে আছে। ওগো স্বামী সাহেব, তুমি কাল বললে না কেন যে তুমি আসমার ভাই? আমি তো কালই তোমার সাথে চলে আসতাম। স্টপ ইট, জাস্ট শাট আপ। আসমা, তুই এই মেয়েকে এখনই বিদায় কর। পরশু রাস্তায় আমাকে অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। গতকাল শপিং মলের সামনে টিচ করেছে, আজ বাসায় এসে হাজির। তাই তো বলি, গাড়িটা চেনা চেনা কেন লেগেছে? তুই কি কোনো মানসিক হাসপাতাল থেকে একে ধরে আনছিস? ভাইয়া, তুই কি এই আহানার কথাই বলেছিলি যে রাস্তায় তোকে ছেঁচড়ামি করেছে? ওরে আল্লাহ, আমি তো জানতামই না তোরা অলরেডি পরিচিতি। আহানা মোটেও দমে যাওয়ার পাত্রী নয়। সে তার ব্যাগের ভিতর থেকে বাটি বের করে আকাশের সামনে ধরলো। ওগো, রাগ করো না তো। এই দেখো, তোমার জন্য নিজের হাতে আলু ভর্তা বানিয়ে আনছি। খাও তো দেখি। খেলে দেখবা মাথা একদম ঠান্ডা হয়ে গেছে। রাগলে তোমাকে একদম কার্টুনের মতো লাগে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার সত্যিকারের বরের মতো রাগ করছো। কি চাওনি? উফ, আমি তো ফিদা। আকাশ বাটিটা একপাশে সরিয়ে দিয়ে বলল, আপনার আলু ভর্তা আপনি খান। আপনি কি জানেন আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট? আপনার মতো এইটুকু বাচ্চা মেয়েকে আমি বিয়ে করব? পড়াশোনা করেন গিয়ে, পুতুল খেলেন যত সব। বাচ্চা মানে কি? ফার্স্ট ইয়ারে পড়ি, ভোটার আইডি কার্ড আছে আমার, আর বিয়ের বয়সও হয়েছে বলেই তো ঘাট কেটে ছোট করছি কাল। তুমি রাজি না হলে আমি তোমার এই ড্রয়িং রুমের সোফাও কেটে অর্ধেক করে দেব। আমি নাছর বান্দা। আকাশ ললাটে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তার পায়ের ব্যথার চেয়ে এখন মাথার ব্যথা বেশি হচ্ছে। আসমা, একে নিয়ে যা এখান থেকে, না হলে আমি আজই বাসা ছেড়ে পালাবো। পালাবা কোথায়? আসমার বিয়ে হবে, তখন তো আমাকে বারবার আসতেই হবে। আর তুমি যেখানেই যাও আমি নীল শাড়ি পরে তোমার পিছে পিছে ঘুরবো, তোমার চশমার কাজ ঝাপসা করে দেব আমার ভালোবাসা দিয়ে। আহানা হঠাৎ আকাশের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, শোনো সাহেব, তুমি যতই বকা দাও, তোমার ওই রাগী চোখের মায়া আমি একবার ধরে ফেলেছি। তুমি আমাকে পাগল বলছো তো? ঠিক আছে, তোমার প্রেমে পাগল হয়ে আমি এ বাড়িতে বউ হয়েই ঢুকবো। তখন দেখবো তুমি বাইক নিয়ে কই পালাও। আকাশ আহানার চোখের দিকে তাকাতেই দেখলো সেখানে এক অদ্ভুত জেদ আর মায়া। মেয়েটা আসলেও পাগল, কিন্তু তার এই বেহায়া সাহস আকাশের ভেতরটা নাড়িয়ে দিল। বিয়ের শখ মিটিয়ে দেব আমি আপনার। কাল থেকে
আমাদের বাড়িতে পা দিলে কিন্তু পুলিশ ডাকবো। ডাকো, পুলিশ এসে দেখবে আমরা বর বউ ঝগড়া করছি, তারা আমাদের কাজী অফিসে নিয়ে গিয়ে উল্টো বিয়ে দিয়ে দিবে। কাকু আমাকে এই বুদ্ধিই দিছে। আকাশ আর সহ্য করতে না পেরে ল্যাংড়াতে ল্যাংড়াতে নিজের রুমে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। আহানা ড্রয়িং রুমে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসলো। আসমা, তোর ভাই তো দেখি আমার প্রেমের জালে অলরেডি আটকে গেছে। দেখলি কেমন লজ্জা পেয়ে পালালো? ওটা লজ্জা না রে পাগলি, ওটা ছিল জীবন বাঁচানোর তাগিদ। তুই সত্যি পারিসও আহানা। আহানা আজ পাশে ফেরার পথে রাস্তায় নাচতে নাচতে ফিরল। তার নীল পালসারওয়ালা স্বামী এখন তার চোখের সামনে। সে বিড়বিড় করে বলল, সবুর করো আকাশ সাহেব, বিয়ের পিড়ি রেডি করো, অহনা চৌধুরী আসছে তোমার গলার হার হতে। আকাশ আজকাল বাসে ফিরলেই আগে জানালা দরজা চেক করে। তার মনে হয় ওই পাগল মেয়েটা হয়তো ভেন্টিলেটর দিয়েও ঢুকে পড়তে পারে। মাস্টার্স ফাইনাল ইয়ারে থিসিস নিয়ে এসে ব্যস্ত, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কলেজের ফার্স্ট ইয়ারের এক পিচ্চি। সেদিন রাত তখন 12:30। আকাশে এক ফালি চাঁদ হাসছে। আকাশ তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ খসখস শব্দ শুনে সে জানালার দিকে তাকালো। দেখলো একটা হাত গ্রিল ধরে ওঠার চেষ্টা করছে। আকাশ চমকে উঠে জানালার কাছে যেতেই দেখলো আহানা। দুই বিনুনি করা, পরনে কামিজ আর পিঠে একটা ছোট ব্যাগ। সে পাইপ বেয়ে কার্নিশ দিয়ে আকাশের দোতলা রুমে উঠে এসেছে। আকাশ আতঙ্কে চিৎকার করে উঠতে গিয়েও গলা চেপে ধরে। ওরে বাবারে, আপনি এখানে কি করছেন? মরে যাবেন তো, নিচে নামেন বলছি। আহানা হাঁপাতে হাঁপাতে জানালার গ্রিল দিয়ে ভিতরে পা গড়িয়ে বলে, ওগো, মরলে তো তোমার কোলেই মরবো, নামবো কেন? আসমা তো ঘুমাচ্ছে, তাই পাইপ বেয়ে চলে আসলাম। তোমার ওই ব্যান্ডেজ করা পাটা কি আজ খুব ব্যথা করছে? আমি একটু মালিশ করে দিই। আহানা এক ঝটকায় রুমের ভিতর ঢুকে পড়ল। আকাশ তো ভয় নীল হয়ে গেছে। আব্বু আম্মু দেখলে আস্তার পিঠের চামড়া থাকবে না। আপনি কি আস্ত একটা ডাকাত? একটা অবিবাহিত ছেলের রুমে এভাবে মাঝরাতে ঢুকে পড়লেন? মান ইজ্জত সব শেষ করে দিবেন আমার। ইজ্জত দিয়ে কি করবা? স্বামী স্ত্রীর মধ্যে আবার ইজ্জত কিসের? তুমি তো কবুল বললেই সব হালাল হয়ে যাবে। ঠিক তখনই বাইরে আসমার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। আকাশ, তুই কার সাথে কথা বলছিস বাবা? আকাশের হার্টবিট তখন 140। সে পাগলের মতো আহানাকে দেখল। আলমারি না খাট, শেষ পর্যন্ত সে আহানাকে হ্যাচকা টান দিয়ে তার বিশাল কম্বলের নিচে ঢুকিয়ে দিল। আহানা কম্বলের ভেতর থেকে ফিসফিস করে, ওরে আল্লাহ, তুমি তো হেভি রোমান্টিক। বিয়ের আগে এক কম্বলের নিচে, আমি তো শেষ। চুপ করেন একদম। শব্দ করলে আমি আপনাকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেব। মা রুমে ঢুকে আকাশকে একটু অস্থির দেখে কপালে হাত দিলেন। আকাশ তখন বিছানায় আহানার উপর একরকম আড়াল হয়ে বসে আছে, যাতে নিঃশ্বাস নেওয়ার শব্দও না বোঝা যায়। অনিচ্ছাকৃতভাবে আহানার গায়ের বুনো ফুলের ঘ্রাণ আকাশের নাকে লাগলো। আহানা তখন কম্বলের ভেতরে আকাশের পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আকাশ যন্ত্রণায় মুখ টিপে বসে রইল। মা চলে যেতেই আকাশ কম্বল সরিয়ে আহানাকে টেনে তুলল। বের হন, এখনই বের হন। পিচ্ছি একটা মেয়ে, বিয়ে পাগল কোথাকার। লজ্জা বলতে কিছু নাই আপনার? কাল থেকে কলেজে আপনাকে দেখলে আমি পুলিশ ডাকবো। আহানা হাসতে হাসতে জানলার দিকে গিয়ে বলে, বকা দিলেও তো আমাকে আগলে রাখলে, এইটাই তো ভালোবাসা স্বামী সাহেব। আসছি, টাটা। পরদিন কলেজে আহানা নতুন কাণ্ড করলো। সে আকাশের ডিপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। আকাশ যখন তার বন্ধুদের সাথে বের হচ্ছে, আহানা উচ্চস্বরে চিৎকার শুরু করলো, এই যে আমার হ্যান্ডসাম পাত্তর যাচ্ছে। আকাশ, আজ দুপুরে আমার সাথে টিফিন করবা না? তোমার জন্য তিতা করল্লা ভাজি আনছি, একদম তোমার মেজাজের মতো। আকাশের বন্ধুরা তো হাসতে হাসতে শেষ। কি রে আকাশ, তোর ফ্যান ফলোয়িং তো হেভি। আকাশ অপমানে লাল হয়ে আহানার কাছে গেল। আপনার কোনো পড়াশোনা নেই? ফার্স্ট ইয়ারের পিচ্ছি মেয়ে আপনি মাস্টার্সের করিডোরে এসে স্যাবলামি করছেন। লজ্জা লাগে না আপনার? লজ্জা তো বরের সামনে পেতে হয়, সবার সামনে না। আর আমি তো ইফটিজিং থেকে তোমাকে বাঁচাচ্ছি। কোনো মেয়ে যেন তোমার দিকে তাকাতে না পারে, তাই মার্ক দিয়ে দিচ্ছি যে এই মাল বুকড। আকাশ তাকে বকে সেখান থেকে তাড়িয়ে দিল, কিন্তু আহানা দমে যাওয়ার পাত্রী নয়। বিকেলে আকাশ যখন বাইক নিয়ে টিউশনিতে যাচ্ছিল, সিগন্যাল পড়তেই দেখলো রাস্তার মাঝখানে একটা মেয়ে বিশাল একতোড়া লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে একটা ব্যানার, তাতে লেখা, আকাশ কবুল বলবা কবে। আশেপাশের মানুষ হাসছে, ভিডিও করছে। আকাশ হেলমেটের ভেতর গরমে আর লজ্জায় সেতু হয়ে যাচ্ছে। সে বাইক থেকে নামলো। আহানা, এটা কি সার্কাস?
আপনি কি আমাকে পুরো শহরের সামনে হাসির পাত্র বানাবেন? আহানা গোলাপের তোড়াটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে। হাসির পাত্র কেন? বীরের পাত্র হবা। বলো, এই গোলাপগুলো নিবা নাকি আমি এক্ষুনি অ্যাকশন শুরু করব? তোমার ওই রাগী লুকটা আমার খুব পছন্দ আকাশ। একটা বার শুধু বলো, হ্যাঁ অহনা আমি তোমাকে বিয়ে করব। কোনো দিন না। আপনার মতো একটা ইম্যাচিওর বিয়ে পাগল মেয়েকে আমি কোনো দিন বিয়ে করব না। আপনি আমার যোগ্যই না। পড়াশোনা শিখুন, বড় হন, তারপর বিয়ের স্বপ্ন দেখেন। ফালতু মেয়ে একটা। আকাশ গোলাপের তোড়াটা একপাশে ঠেলে দিয়ে বাইক স্টার্ট দিয়ে তীব্র গতিতে চলে গেল। রাস্তার ধুলো উড়ে আহানার চোখে লাগলো। আহানা চোখের পানি মুছে হাসলো। সে দমে যাওয়ার মেয়ে নয়। সে জানতো আকাশ তাকে পিচ্ছি বলে পচাবে, কিন্তু সে এটাও জানে আকাশের মতো গম্ভীর সিংহকে বাগে আনতে হলে এই পাগলামিই একমাত্র ওষুধ। আহানা বিড়বিড় করলো। পচাও আকাশ সাহেব, যত পারো পচাও। যেদিন আমি লাল বেনারসি পরে তোমার ঘরে গিয়ে তোমার ওই নীল শার্টটা আয়রন করে দেব, সেদিন বুঝবা এই পিচ্চি মেয়েটা তোমার জীবনে কত বড় ভালোবাসা। আহানা বাসায় ফিরে আসমাকে কল দিল। আসমা, তোর ভাই তো আজ আমাকে খুব অপমান করলো রে। কিন্তু তুই কি জানিস, অপমান করলে ওরে আরো বেশি সেক্সি লাগে। কাল আমি তোর বাসায় যাব না, কাল আমি তোদের ড্রয়িং রুমে গিয়ে অনশন করব। দেখি পাত্তর সাহেব কতক্ষণ পাত্তা না দিয়ে থাকে। আসমা হাসতে হাসতে বলল, তোর জন্য পাগলদের ডাক্তার ডাকতে হবে আহানা। তোর মতন মেয়ে আমি দুনিয়ায় দুটো দেখি নাই। সেদিন বিকেল থেকে আকাশটা মেঘলা হয়েছিল। আকাশের মেজাজটাও আকাশে মেঘের মতোই ভার। ল্যাপটপে থিসিসের কাজ করছে আর বারবার মনে পড়ছে ওই আপদটার কথা। হুটহাট কোত্থেকে যে উদয় হয়। ঠিক তখনই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আকাশ জানালার পর্দা সরাতেই তার কলিজা শুকিয়ে গেল। ল্যাম্পপোস্টের নিচে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে আহানা। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। মেয়েটা কাঁপছে কিন্তু নড়ার নাম নেই। আকাশ জানালা খুলে চিৎকার করে বলল, এই মেয়ে, ঘরে যান। নিউমোনিয়া হয়ে মরে যাবেন তো। ভিজছেন কেন? আহানা বৃষ্টির শব্দে গলা চড়িয়ে বলে, কবুল না বলা পর্যন্ত সরবো না। এ দেখো, তোমার জন্য তোমার প্রিয় খিচুড়ি রান্না করে আনছি। তুমি জানলা দিয়ে হাত বাড়াও, আমি পাইপ দিয়ে তুলে দিচ্ছি। আকাশ বিরক্ত হয়ে জানালা বন্ধ করে দিল। কিন্তু 10 মিনিট পর দেখলো শব্দ আসছে, খস 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 খস। আহানা আবার সেই পাইপ বেয়ে কার্নিশে ওঠার চেষ্টা করছে, কিন্তু এবার বৃষ্টিতে পাইপ পিচ্ছিল। আকাশের হার্টবিট বেড়ে গেল। সে জানালা খোলার আগেই দেখলো আহানা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে গেল। একটা বিকট চিৎকার, আর তারপর সব চুপ। আকাশ পাগলের মতো নিচে দৌড়ে গেল। দেখলো আহানা ড্রেনের পাশে কাদামাখা অবস্থায় পড়ে আছে। তার মাম পাটা অদ্ভুতভাবে বেঁকে গেছে। আকাশ আহানাকে কোলে তুলে নিয়ে বলে, পাগল? আপনি কি আস্ত একটা পাগল? কেন এসব সার্কাস করেন? আহানার ব্যথায় মুখ নীল হয়ে গেছে, কিন্তু সে হাসছে। ওগো স্বামী সাহেব, কোলে তো নিলা, এবার কি ডিরেক্ট বাসর ঘরে নিয়ে যাবা? উফ, পাটা মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আকাশ তাকে ধমক দিয়ে গাড়ি করে বাসায় পাঠিয়ে দিল। বাসার সবাই তখন তারা সবই বুঝলো। লজ্জায় চুপও হয়ে গেল। এরপর আকাশ চলে গেল, কিন্তু আহানার জেদ কমলো না। 3 দিন পর আহানা বাসায় বসে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে। তার বাম পায়ে প্লাস্টার, হাতে একটা লাঠি। মা বাবা বকাঝকা করে ক্লান্ত। দাদি পাশে বসে শুধু হাসেন। আহানা হঠাৎ লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। গন্তব্য পাড়ার বিখ্যাত ঘটক কানা কুদ্দুস চাচার ঘর। কুদ্দুস চাচা পান চিবোচ্ছিলেন। আহানাকে এই অবস্থায় দেখে তিনি চমকে উঠলেন। কিরে মা জননী, অ্যাক্সিডেন্ট করলি নাকি? এক খরা পা নিয়ে বিয়ার পাত্র খুঁজতে আসছিস? চাচা, পাত্তর খোঁজা লাগবে না, পাত্তর ফিক্সড। নাম আকাশ, আসমার বড় ভাই, মাস্টার্সে পড়ে। আপনি শুধু কাল ওদের বাসায় গিয়ে আমার বিয়ার পয়গাম দিয়ে আসবেন। বলবেন আপনার নাতি পঙ্গু হয়ে গেছে ভালোবাসায়, এখন ও যদি বিয়ে না করে তবে খুনের মামলা দিব। আরে মা, পাত্র তো হিংসা মার্কা। তোর এই ভাঙা পা দেখে কি কবুল বলবো? লোকে তো ভাববো বিয়ার আগে তুই মারামারি করছিস। চাচা, আপনি শুধু গিয়ে বলবেন অহনা রাজি। ও যদি না বলে তবে ওর বাইকের চাকা আমি পাংচার করে দেব। আপনি এই 500 টাকা রাখেন, কালই যাবেন, মিষ্টির প্যাকেট আমি পাঠিয়ে দিব। কুদ্দুস চাচা আশ্বাস দিয়ে বিদায় করলেন। মনে মনে ভাবলেন, এমন বিয়ে পাগল মেয়ে জামানায় একটাও দেখি নাই। নিজের বিয়ে নিজে ঘটকালি করে, তাও লুলা হইয়া যায় বিয়ার লেগে। মাবুদ, কালে কালে কত কি দেখবো। বিকেলে আসমা এলো আহানাকে দেখতে।
আহানার রুমের অবস্থা তথই বোঝ। দেয়ালে চার্ট পেপারে লেখা মিশন আকাশ। আসমা আহানার প্লাস্টার করা পা দেখে কপালে হাত দিল। আহানা, তুই কি আসলেই পাগল হয়ে গেছিস? শুনলাম এই ভাঙা পা নিয়ে তুই ঘটকের কাছে গেছিস। কেন রে? জোর করে কি কারোর ভালোবাসা পাওয়া যায়? জোর না রে আসমা, এটা অধিকার। তোর ভাই তো আমাকে বকা দেয়, তার মানে সে আমাকে নোটিস করে। নোটিস করলেই তো ভালোবাসা হবে। ভুল বুঝছিস না আহানা। ভাইয়া কাল রাতে আমাকে পরিষ্কার বলে দিয়েছে, তোর ওই বান্ধবী যদি আর আমাদের ছায়াও মারায় তবে আমি বাসা ছেড়ে হোস্টেলে চলে যাব। সে তোকে ঘৃণা করে না ঠিকই, কিন্তু সে তোকে পছন্দও করে না। তুই বাচ্চা মানুষ, ও মাস্টার শেষ করেছে, তোদের কোনো মিল নেই। তুই ওকে ভুলে জানা প্লিজ। কেন নিজেকে এভাবে ছোট করছিস? আহানার চোখের কোণে এক ফোঁটা পানি জমল। ভুলে যাব? যাকে একবার স্বামী মেনে ঘাট কেটে ছোট করেছি তাকে ভুলে যাব? আসমা, তোর ভাই যদি আমাকে রিজেক্ট করে তবে আমি আমরণ অনশন করব, কিন্তু তাকে আমি ছাড়ছি না। দেখিস, এই ঘোড়া পা নিয়েই আমি একদিন তোদের বাড়িতে আলতা মাখিয়ে ঢুকবো। আসমা আর কিছু বলতে পারলো না। সে বুঝলো আহানার এই পাগলামে এখন আর হাসি পর্যায়ে নেই, এটা একরকম নেশা হয়ে গেছে। আসমা চলে যাওয়ার পর আহানা লাঠিটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের ফ্যাকাশে মুখটা দেখে সে বিড়বিড় করলো, আকাশ সাহেব, আসমা বলছে তুমি আমাকে পছন্দ করো না। ঠিক আছে, পছন্দ করার দরকার নেই, তুমি শুধু আমাকে বিয়ে করো, তারপর দেখবা এই পিচ্চি মেয়েটা কিভাবে তোমার জীবনের অক্সিজেন হয়ে যায়। খোড়া পা নিয়ে যদি তোমার কার্নিশে উঠতে পারি তবে এই জীবন নিয়ে তোমার হৃদয়েও জায়গা করে নেব। কাল ঘটক চাচা যাক, তারপর দেখি তোমার তেজ কত। আহানা বিছানায় শুয়ে পড়ল। ব্যথায় পা টনটন করছে, কিন্তু মনের কোণে আকাশে সেই রাগী চাহনিটা ভেসে উঠতেই সে সব ব্যথা ভুলে গেল। কিন্তু সে জানতো না কাল কুদ্দুস ঘটক যখন আকাশের বাবার সামনে বিয়ের প্রস্তাব দেবে তখন এক বিশাল ঝড় উঠতে যাচ্ছে চৌধুরী বাড়িতে। সেদিন রাতটা ছিল আহানার জন্য এক অগ্নি পরীক্ষা। দেয়াল টপকে আকাশের রুমে ঢোকার সময় যে পাটা মস্কে গিয়েছিল সেটা এখন রীতিমতো ফুলে ঢোল। ডাক্তার এসে প্লাস্টার করে দিয়ে গেছে আর কড়া নির্দেশ দিয়েছে। 1 মাস বিছানা থেকে নড়া যাবে না। কিন্তু আহানা কি আর ঘরে বসে থাকার মেয়ে? তার মাথায় তখন ঘুরছে অন্য চিন্তা। আহানা বিছানায় শুয়ে ফিসফিস করে দাদিকে বলল, দাদি গো, পা ভাঙছে তো কি হয়েছে? মন তো আর ভাঙে নাই। তুমি শুধু চুপি চুপি কানা কুদ্দুস ঘটককে আমার রুমে পাঠিয়ে দাও। পাত্তর হাতছাড়া হয়ে যাচ্ছে, আর আমি ঘরে বসে আঙুল চুষবো? দাদি প্রথমে ভয় পেলেও নাতনির কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত ঘটককে খবর দিলেন। কুদ্দুস ঘটক ঘরে ঢুকতেই আহানা লাঠি টুকটুক করে উঠে বসলো। চাচা বসুন, 500 টাকা অগ্রিম দিচ্ছি। কাল সকালে আপনি আসমাদের বাসায় যাবেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ওরে মা জননী, এই ভাঙা পানিয়া বিয়ার শখ জাগলো। বলতে এলাক একবার, দেরি হয় না আর। আর পাত্তর তো শুনছি মাস্টার্স পাস, অনেক বড় ঘরের ছেলে। তোর এই অবস্থা দেখলে সে কি কবুল বলবো? চাচা, আপনি শুধু গিয়ে বলবেন মেয়ে পঙ্গু হয়ে গেছে ওর প্রেমে, এখন ও যদি বিয়ে না করে তবে আমি বিষ খাবো। আর বলবেন অহনা খুব ভালো আলু ভর্তা বানাতে পারে আর সারাদিন ওকে বিনোদন দেবে। যান চাচা, কালই যাবেন। ঘটক চাচা দোটানে থাকলেও টাকার লোভে রাজি হয়ে গেলেন। সকালেই টাকা পেল, আবার এখন মনে মনে ভাবলেন এই মেয়েকে পাগলা গারদে না পাঠিয়ে পাত্তরের গলায় ঝুলালে পাত্তরের জীবন তো তেজপাতা হয়ে যাবে। পরদিন সকালে আসমাদের ড্রয়িং রুমে বিশাল ঝড় উঠল। আকাশ তখন নাস্তা করছিল আর তার বাবা পত্রিকা পড়ছিলেন। কুদ্দুস ঘটক কাছুমাছু হয়ে ভিতরে ঢুকলেন। আরে কুদ্দুস, এত সকালে কি মনে করে? কার বিয়ের খবর আনলে? বড় সাহেব, খবরটা একটু অন্যরকম। পাড়ার আহানা মেয়েটা আছে না, ওই যে আসমার বান্ধবী, ও তো আপনার ছেলেকে এক নজর দেখেই ফিদা। মেয়েটা এখন পা ভেঙে বিছানায় পড়ে আছে শুধু আপনার ছেলের বিরহে। ও চায় আপনার ছেলের সাথে ওর বিয়ে হোক। আকাশের বাবার হাত থেকে চায়ের কাপটা টেবিলে পড়ে গেল। আকাশ তো রাগে আর লজ্জায় নিজের চশমাটা খুলে ফেলল। কুদ্দুস, তুমি কি পাগল হয়ে গেছো? আসমার বান্ধবী মানে তো ও বাচ্চার মতো। আমার বড় ছেলে মাস্টার্স শেষ করেছে, আর তার জন্য ওই বিয়ে পাগল মেয়ের প্রস্তাব আনলে? ও তো আস্ত একটা বেয়াদব। কাল রাস্তায় নাকি আকাশকে বিরক্ত করেছে। খবরদার কুদ্দুস, এই প্রস্তাব নিয়ে আর কোনোদিন এই চৌকাটে পা রাখবে না। আমাদের মান সম্মান কি একদম সস্তা? আকাশের বাবা রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন।
আকাশ তখন রাগে কাঁপতে কাঁপতে আসমাকে ডাকলো। আসমা, তোর ওই বান্ধবীকে বলে দিস, ও যদি আর কোনো দিন আমাদের নাম মুখে নেয় তবে আমি ওর নামে থানায় জিডি করব। এইটুকু মেয়ে, পড়াশোনার নাম নাই, সারাদিন বিয়ে বিয়ে করে নাটক করছে। ছি। বিকেলে আসমা এলো আহানাকে দেখতে। আহানা রুমে ঢুকে সে দেখলো আহানা ভাঙা পা নিয়ে ডায়েরিতে আকাশের নাম লিখছে। আসমা দীর্ঘশ্বাস ফেলে পাশে বসলো। আহানা, তুই কি আসলেই পাগল হয়েছিস? তুই ঘটক পাঠিয়েছিস আমাদের বাসায় কেন রে? জোর করে কি কারোর ভালোবাসা পাওয়া যায়? জোর না রে আসমা, আমি ওকে ভালোবাসি, তা ওনারা রাজি হয়েছে। রাজি হওয়া তো দূরের কথা, আব্বু যা তা বলে গালাগালি করেছে, আর ভাইয়া তো পরিষ্কার বলে দিচ্ছে তুই যদি আর কোনোদিন বিরক্ত করিস তবে সে পুলিশ ডাকবে। আসমা চলে যাওয়ার পর আহানার পাগলামি অন্য মাত্রায় চলে গেল। সে রাত 12টার দিকে ফোন হাতে নিল। আকাশের নাম্বার সে জোগাড় করেছে আসমার ফোন থেকে চুপি চুপি। সে আকাশকে সমানে মেসেজ দিতে শুরু করলো। মেসেজ দেখ। ও গো স্বামী সাহেব, ঘুম আসছো? আমি তো তোমার রাগী লুকটা মনে করে বালিশ কামড়ে ধরছি। আমার পাটা খুব ব্যথা করছে, তুমি কি একবার এসে একটু ফু দিয়ে দিবা? বাবা রাজি না হলে কি হয়েছে, আমরা দুজন মিলে পালিয়ে বিয়ে করব। ব্যাগ গুছিয়ে রাখো। আকাশ ল্যাপটপে কাজ করছিল, বারবার ফোনের নোটিফিকেশন দেখে সে মেজাজ হারিয়ে ফেললো। ফোনটা হাতে নিয়ে আহানার মেসেজগুলো পড়তেই তার পিত্তি জ্বলে উঠল। সে সাথে সাথে কল দিল আহানাকে। আপনার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? রাত 12টার সময় আমাকে মেসেজ দিয়ে ফাইজলামি করছেন। পড়াশোনা করেন গিয়ে, কেন আপনি আমার জীবনটাকে নরক বানাচ্ছেন? ওরে বাবা, তুমি ফোন দিচ্ছ? আমি তো খুশিতে এক্ষুনি নাচতাম, কিন্তু পাটা তো ভাঙা। শোনো না, তুমি রাগলে তো তোমার ভুরু দুটো কুচকে যায়, তখন তোমাকে যা সেক্সি লাগে না, আহারে। আপনি একটা অসুস্থ মেয়ে, আপনাকে পাগলা গারদে পাঠানো উচিত। এরপর যদি আপনি আমাকে একটা মেসেজও দেন তবে আমি আপনার বাসায় গিয়ে আপনার বাবাকে সব দেখাবো, মনে রাখবেন। আকাশ ফোনটা কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিল, কিন্তু আহানা দমে গেল না। সে অন্য একটা সিম কার্ড বের করে হাসলো। ব্লক করবা? করো সাহেব। এই অহনা চৌধুরী যত দিন বাঁচবে তোমার ফোনের মেমোরি আর হার্ড দুটোই ফুল করে রাখবে। আহানা আবার কল করলো, কিন্তু আকাশও বুঝে ফেললো, তাই সেই নাম্বারটাও ব্লক করে দিল। আহানা কেবল মুচকি হাসলো। সকাল 10টা, মাস্টার শেষ বর্ষের ভাইবা চলছে আকাশের। আকাশ এমনিতে মেধাবী ছাত্র, কিন্তু গত কয়েকদিন ধরে আহানার পাগলামিতে তার মাথায় যেন ওই পোকা ঢুকেছে। সে যখন গটগট করে করিডোর দিয়ে হাঁটছিল, হঠাৎ দেখলো ডিপার্টমেন্টের সিঁড়ির মুখে এক বিশাল জটলা। সবাই হাসাহাসি করছে আর ভিডিও করছে। আকাশ ভিড় ঠেলে সামনে যেতেই তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সিঁড়ির ঠিক মাঝখানে একটা প্লাস্টিকের টুল নিয়ে বসে আছে আহানা। তার এক পা প্লাস্টার করা, হাতে একটা লাঠি, পাশে একটা বড় সাইনবোর্ড যাতে লেখা, আকাশ তোমার হবু বউ এখানে পঙ্গু হয়ে বসে আছে, একবার দেখা না দিলে আমি সিঁড়ি থেকে লাফ দেব। আকাশ চোখ মুখ লাল করে চিৎকার করে। আহানা, এটা কি হচ্ছে? আপনি কি আমাকে পুরো ইউনিভার্সিটির সামনে জ্যান্ত কবর দিতে চান? ওগো আসছো? দেখো, তোমার জন্য আমি এই ঘোড়া পা নিয়ে 3 তলায় উঠেছি। সবাই আমাকে দেখছে, হিংসা করছে। তুমি শুধু একটাবার কবুল বলো, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। আকাশ দাঁত কিরমির করে আহানার সামনে ঝুঁকে পড়ে। কবুল? আপনাকে? মরে গেলেও না। আপনি কি জানেন আপনার এই স্যাবলামির জন্য আমার ক্যারিয়ার শেষ হতে পারে? লজ্জা লাগে না আপনার? এইটুকু একটা মেয়ে বিয়ে পাগল হয়ে পথে পথে ঘুরছেন। আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে? ছি। আহানা মোটেও দমে গেল না। সে আকাশের শার্টের হাতা খপ করে ধরে ফেলল। শিক্ষা দিয়ে কি হবে যখন মনের মানুষই কথা শোনে না? তুমি যত অপমান করবা করো, আমি জানি তুমি মনে মনে আমাকেই ভালোবাসো, না হলে ওই দিন কম্বলের নিচে লুকিয়ে রাখতে না। আকাশের ধৈর্যের বাদ এবার পুরোপুরি ভেঙে গেল। সে আঁচকা টানে আহানার হাতটা সরিয়ে দিল। আহানা ভারসাম্য সামলাতে না পেরে সিঁড়ির উপর পড়ে গেল। তার ক্রাশটা ছিটকে দূরে গিয়ে পড়ল। আপনার মতো সস্তা আর নির্লজ্জ মেয়ে আমি জীবনে দেখি নাই। আপনি ভালোবাসার মানে বোঝেন না, আপনি বোঝেন শুধু জেদ। আপনি আমার যোগ্য তো দূরের কথা, আমার পায়ের ধুলার সমানও না। আজ থেকে যদি আপনি আমার ছায়া মারান তবে আমি আপনার নামে এমন এক অ্যাকশন নেব যে আপনার পুরো পরিবারকে এই শহর ছাড়তে হবে। গেট আউট। আকাশ এক মুহূর্ত না তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল। ক্যাম্পাসের শত শত ছেলে মেয়ে আহানার দিকে তাকিয়ে ফিসফাস করছিল।
আহানা ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা পেল হৃদয়ে। তবে সেই ব্যথা কান্নায় রূপ নিল না, নিল এক ভয়ঙ্কর জেদে। বাসে ফিরতে আসমা খবর শুনে দ্রুত আসলো। আহানাকে দেখে চিৎকার করে উঠল। আহানার প্লাস্টার ফেটে গেছে, কপাল দিয়ে রক্ত পড়ছে। তুই কি আসলেও পাগল? ভাই আজ তোকে সবার সামনে অপমান করেছে, তবুও তুই বুঝছিস না? কেন নিজেকে এভাবে শেষ করছিস? অপমান? ওটা তো ওর ভালোবাসা রে আসমা। ও আমাকে ছুঁয়ে দিছে, এটাই অনেক। আর শোন, ও আমাকে পায়ের ধুলো বলছে না, দেখিস এই ধুলোর পরেই ও একদিন নিজের মাথা নত করবে। আসমা বিরক্ত হয়ে চলে গেল। আহানা কিছুক্ষণ পর এক অদ্ভুত কাণ্ড করল। সে আকাশের এক গাদা ছবি প্রিন্ট করে সারা রুমে টাঙিয়ে দিল। এমনকি ডাইনিং টেবিলের পাশেও একটা ছবি রাখলো। তার বাবা মা তো রেগে আগুন। অহনা, এই ছবিগুলো সরাবি নাকি বল? আমরা কি মান সম্মান নিয়ে বাঁচবো না? ওই ছেলে তোকে চিনে না, জানে না, পাত্তাই দিচ্ছে না, আর তুই ওই ছবি নিয়ে ঘর সাজাচ্ছিস? বাবা, তোমরা কেন বোঝো না? আকাশ আমার অক্সিজেন। ও আমাকে বিয়ে না করলে আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। তোমরা রাজি হও না কেন? শুধু একবার গিয়ে বলো আমার মেয়ে আপনার ছেলেকে ছাড়া হাত খাবে না, দেখবা রাজি হয়ে যাবে। সে কোনোদিনও হবে না। আমি আসমা মায়ের সাথে কথা বলছি, তারা পরিষ্কার মানা করে দিছে। তুই বরং এই পাগলামি থামা, আমরা তোর বিয়ে অন্য কোথাও ঠিক করছি। আহানা শোনা মাত্রই ঘর থেকে দৌড়ে রান্নাঘরে গিয়ে বটি হাতে নিল। বিয়ে অন্য কোথাও ঠিক করলে আমি নিজের গলা কেটে ফেলবো, হয় আকাশ না হয় কবরস্থান, বলে দিলাম। আহানার বাবা মা দৌড়ে এসে বটি সরিয়ে কোনো মতে ওকে থামায়। দুজনেই চিন্তায় পড়ে যায় একে নিয়ে কি করবে এবার। রাতে আহানা আবার আকাশের অন্য একটা নাম্বারে মেসেজ দিল। ব্লক হওয়ার ভয়ে সে এবার অন্য ফোন দিয়ে করলো। সে একটা ভিডিও মেসেজ পাঠালো, যেখানে সে রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে। ভিডিওতে আহানা বলছে, আকাশ সাহেব, তুমি আমাকে অপমান করছো তো? ঠিক আছে, কাল সকালে সূর্য যদি আমি না দেখি তবে বুঝবা আমি তোমার অপমান সইতে না পেরে রেল লাইনে মাথা দিচ্ছি। মরার সময় শুধু তোমার নামটা বলে যাব। টাটা স্বামী সাহেব। আকাশ মেসেজটা দেখেই সোফা থেকে লাফ দিয়ে উঠল। সে জানে আহানা একটা আস্ত পাগল, ও যা খুশি করতে পারে। আকাশের হাত পা কাঁপতে শুরু করলো। সে আসমাকে ডেকে ভিডিওটা দেখালো। আসমা, তোর এই বান্ধবী কি সত্যিই মারা যাবে? ও তো আস্ত একটা সাইকো। আমি এখন কি করব? ও যদি কিছু করে ফেলে তবে তো আমার নামে কেস হবে। আমি তো তোকে আগেও বলেছি ভাইয়া, ও সাধারণ মেয়ে না। ও বিয়ে পাগল ঠিকই, কিন্তু ওর জেদ আগুনের মতো। তুই ওকে একটা বার বুঝিয়ে বল না। আকাশ অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। সে বুঝতে পারছে না এই আপদের হাত থেকে সে কিভাবে বাঁচবে। একদিকে আহানার প্রতি তার প্রচন্ড বিরক্তি, অন্যদিকে একটা প্রাণের মায়া। আকাশ ফোন হাতে নিয়ে আহানাকে কল দিল, কিন্তু আহানা ফোন রিসিভ করছে না। আকাশ বিড়বিড় করলো, মেয়েটা কি আসলেও চলে গেল? না না, ও তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আকাশ দ্রুত বাইকের চাবি নিয়ে ঘর থেকে বের হলো। তার মনে এক অদ্ভুত ভয় আর বিরক্তি কাজ করছে। আহানা চৌধুরীর পাগলামি এবার আকাশকে সত্যিই খাঁচার ভেতর ঢুকিয়ে ফেলেছে। রাত তখন একটা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আকাশ বাইক নিয়ে ঝড়ের গতিতে রেল লাইনের দিকে ছুটছে। তার মাথায় শুধু আহানার সেই ভিডিওটা ঘুরেছে। মেয়েটা কি আসলেও মরতে গেছে, নাকি এটা ওর নতুন কোনো চাল? আকাশের রাগ এখন আকাশ ছোঁয়া, কিন্তু যদি সত্যি মেয়েটা কোনো অঘটন ঘটায় তবে তার ক্যারিয়ার, সম্মান সব ধুলোয় মিশে যাবে। রেল লাইনের ধারে বাইক থামিয়ে আকাশ চিৎকার করে ডাকতে লাগলো, আহানা, কোথায় আপনি? বের হয়ে আসেন। এই মাঝরাতে এসব ফাজলামি করার মানে কি? হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। ল্যাংচাতে ল্যাংচাতে লাঠিতে ভর দিয়ে আহানা সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত হাসি। আসছো? আমি জানতাম তুমি আসবা। আমাকে মরতে দিবা না তুমি। ওগো, এই নির্জনে আমাকে কি একটা বার বউ বলে ডাকবা না? আপনাকে বউ বলবো? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার এই সস্তা নাটকের জন্য আমি মাঝরাতে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আপনি কি জানেন আপনার জন্য আমার ঘৃণা দিন দিন বাড়ছে? আপনি মরতে চান, মরেন, আমি দাঁড়িয়ে দেখব। কিন্তু এভাবে আমাকে ব্ল্যাকমেইল করার সাহস আর কোনো দিন দেখাবেন না। আহানা আকাশের বুকের উপর মাথা রাখতে চাইলো, কিন্তু আকাশ তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আহানা পাথরের উপর পড়ে গিয়ে কুকিয়ে উঠল। আকাশ ঘৃণা ভরা চোখে তাকালো। আপনি একটা জঘন্য মেয়ে। ভালোবাসার নামে আপনি সার্কাস করছেন। আজ যদি আপনার কিছু হতো, পুলিশ আমাকে ধরতো, এটাই তো আপনি চেয়েছিলেন। আজ থেকে আমার কাছে
আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি বাঁচলেন না মরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আকাশ এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আহানা অন্ধকারের মাঝে পাথরের উপর বসে রইল। তার কপাল কেটে রক্ত পড়ছে, কিন্তু সে হাসছে। সে বিড়বিড় করলো, তুমি আসছো আকাশ, এটাই আমার জয়। ঘৃণা করছো তো করো, ঘৃণা থেকেই ভালোবাসার জন্ম হয়। পরদিন আহানা আরো এক কাটি উপরে গেল। সে তার ভাঙা পা নিয়ে কলেজে গেল। তবে এবার তার সাথে ছিল 4-5 জন ছোট ক্লাসের ছেলে মেয়ে। তারা সবাই হাতে প্লে কার্ড নিয়ে আকাশের ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে পড়ল। আহানা আকাশের ক্লাসের দরজায় একটা বড় স্টিকার লাগিয়ে দিল, এই রুমের ভিতর আমার হবু স্বামী ক্লাস করছে, ডিস্টার্ব করবেন না, সৌজন্যে আহানা চৌধুরী। আকাশ যখন ক্লাস থেকে বের হলো তখন পুরো করিডোরে হাসির রোল। তার বন্ধুরা তাকে নিয়ে টিটকারি মারছে। আকাশ স্তম্ভিত হয়ে দরজার দিকে তাকালো। তার সম্মানের দেয়াল যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে দেখলো আহানা দূরে দাঁড়িয়ে তাকে দেখে ফ্লাইং কিস দিচ্ছে। আপনি কি চান আমি আজই এই শহর ছেড়ে চলে যাই? আপনি কি চান আমি পড়াশোনা ছেড়ে দেই? আপনার এই পাগলামিতে আমি মানুষের কাছে হাসির পাত্র হচ্ছি। আপনার কি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই? কেন? আমি তো সবার কাছে আমাদের সম্পর্কের কথা জাহির করেছি। আকাশ, তুমি আমাকে যত অপমান করবে আমি তত বেশি তোমার নাম জপবো। তুমি আমাকে পিচ্চি বলো না, এই পিচ্চি মেয়েটাই একদিন তোমার ঘরের চাবি হাতে নিয়ে ঘুরবে। কোনো দিন না। আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি আপনার নামে নালিশ করতে। আপনাকে কলেজ থেকে রাস্ট্রিকেট না করা পর্যন্ত আমার শান্তি নেই। আপনি একটা বিষ আহানা, আপনি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আকাশ রাগে গটগট করে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা দিল। আহানা তবুও পিছু ছাড়লো না। সে লাঠিতে ভর দিয়ে চিৎকার করে বলতে লাগলো, পুলিশ ডাকো, প্রিন্সিপাল ডাকো, সবাইকে দাওয়াত দাও আমাদের বিয়েতে। আমি কিন্তু বেনারসি কিনেই রাখছি। বিকেলে আসমা আহানাদের পাশে এলো। সে দেখলো আহানার বাবা আহানাকে মারার জন্য লাঠি হাতে তাড়া করছেন। আহানা ঘরের কোণে লুকিয়ে আছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওই ছেলের কলেজে গিয়ে তুই এসব কি করছিস? আমাদের কি সমাজে মুখ দেখানোর জায়গা রাখবি না? মুখ দেখানোর দরকার কি? আমি তো ঘোমটা দিয়ে ও বাড়িতে চলে যাব। তোমরা কেন বুঝছো না? আকাশ আমার নসিব। আসমা আহানার রুমে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আহানা তুই থামবি প্লিজ। ভাইয়া আজ বাসায় এসে পাগলের মতো নিজের বইপত্র সব ছিঁড়ে ফেলেছে। ও বলেছে ও আর বাঁচতে চায় না তোর যন্ত্রণায়। ও আজ বিকেলে ওর এক বন্ধুর বাসায় চলে গিয়েছে, ফিরবে না আর। তুই কি সত্যি ওর জীবনটা ধ্বংস করবি? ও বাসা ছেড়ে চলে গেছে কেন? ও কি আমাকে ভয় পায়? ভয় না আহানা, ও তোকে ঘৃণা করে। ও তোর ছায়াও দেখতে চায় না। তুই ওকে পাত্তাই দিচ্ছিস না। তোর এই একতরফা জেদ আমাদের দুই পরিবারকে শেষ করে দিচ্ছে। আব্বু আজ তোর বাবার সাথে ফোনে যা তা ব্যবহার করেছে। তুই কি এটাই চেয়েছিলি? আহানা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে প্রথমবারের মতো বিষণ্ণতা দেখা দিল, কিন্তু সেটা সেকেন্ডের জন্য। সে আসমার হাত ধরে বলল, ও যেখানেই যাক, আকাশ তো আর আকাশ ছেড়ে পালাতে পারবে না। আমি ঠিক খুঁজে বের করব। ও তো দূরে যাবে, আমাদের দূরত্ব তত কমবে। ও যত দূরে যাবে আমাদের দূরত্ব তত কমবে। তুই শুধু আমাকে ওর ঠিকানাটা দে। আসমা আহানার হাত ছটকা দিয়ে সরিয়ে দিল। তুই একটা সাইকো আহানা, তুই সুস্থ না। আমি আজ থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ করলাম। তুই আমার ভাইয়ের শত্রু, তুই আমারও শত্রু। আসমা ঘর থেকে বেরিয়ে গেল। আহানা একা রুমে বসে আকাশের একটা ছবির দিকে তাকিয়ে রইল। সে হাসলো, তবে সে হাসিতে মায়া নেই, আছে এক ভয়ঙ্কর জেদ। সে আকাশের ছবির কপালে একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে বলল, পালিয়ে বাঁচবো আকাশ সাহেব? এই অহনা চৌধুরীর নজর থেকে পালানোর মতো গর্ত এই দুনিয়ায় নাই। কাল দেখা হচ্ছে তোমার বন্ধুর বাসায়। আকাশ তার বন্ধু সজলের বাসায় আশ্রয় নিয়েছে। সে ভেবেছিল এখানে অন্তত ওই বিয়ে পাগল আপদটার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সে জানতো না আহানা চাইলে গোয়েন্দা সংস্থার চেয়েও দ্রুত খবর বের করতে পারে। সে আসমার ফোন থেকে সজলের ঠিকানাটা চুপি চুপি কপি করে নিয়েছিল। রাত তখন 8টা। আকাশ আর সজল ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সজল দরজা খুলতেই দেখলো এক হাতে ক্রাচ, অন্য হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে এক তরুণী দাঁড়িয়ে আছে। কপালে ঘাম, কিন্তু চোখে এক অদ্ভুত বিজয়ের হাসি। কিরে সজল ভাই, তোমার বন্ধুকে আমার হাত থেকে লুকাতে পারলা না তো? ওগো স্বামী সাহেব, তুমি কি ভেবেছিলে সজলের ব্যাচেলর রুমে আমি আসতে পারবো না? এই দেখো তোমার জন্য গরম গরম তেহারি নিয়ে আসছি। আকাশের হাতের কফির কাপটা কেঁপে উঠল। সে রাগে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার ফর্সা মুখটা অপমানে আর রাগে টকটকে লাল হয়ে গেছে।
আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার কি কোনো আত্মসম্মান নেই? আমি বাসা ছেড়ে বন্ধুর বাড়িতে আসলাম শান্তি পেতে, আর আপনি ল্যাংচাতে ল্যাংচাতে এখানেও হাজির হলেন। আপনি কি চান আমি বিষ খেয়ে মরে যাই? বিষ খাবা কেন? তেহারি খাও। আর শোনো, তুমি যেখানেই যাও আমি সেখানেই ল্যাংচাতে ল্যাংচাতে পৌঁছে যাব। তুমি মাস্টার্স পাশ করছো তো কি হয়েছে? আমি ফার্স্ট ইয়ারে পড়লেও প্রেমের পিএইচডি করে ফেলেছি। সজল, এই মেয়েটাকে এখনই ঘাড় ধরে বের করে দে, না হলে আমি আজই ছাদ থেকে লাফ দেব। আমি আর নিতে পারছি না। ও একটা বিষাক্ত লতা যে আমাকে শ্বাসরোধ করে মারতে চায়। এই সজল ভাই, খবরদার আমাকে ধরবেন না। আমি আপনাদের হবু ভাবি। আকাশ, তুমি আমাকে যতই ছোট করো না কেন, আমি তোমার ছায়ার মতো লেগে থাকবো। তুমি কাল থেকে আবার বাসায় ফিরবা, না হলে আমি এখানেই অনশন শুরু করব। আকাশ আর সহ্য করতে পারলো না। সে আহানাকে একরকম টেনে হিঁচড়ে সজলের বাসা থেকে বের করে লিফটের সামনে নিয়ে এলো। আহানা ক্রাচে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়েছিল। আপনার মতো সস্তা মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আপনার বাবা মা কি আপনাকে এই শিখিয়েছে যে রাস্তায় রাস্তায় ঘুরে একটা ছেলেকে ব্ল্যাকমেল করতে হয়? আপনার মতো মেয়েকে যদি আমি বিয়ে করি তবে আমার বংশের ইজ্জত ধুলোয় মিশে যাবে। আপনি একটা ডাস্টবিনের আবর্জনা যে আমি দু পায়ে মারিয়ে চলে যেতে চাই। ঘৃণা করি আপনাকে আহানা, ঘৃণা করি। আকাশ লিফটের বোতাম টিপে গটগট করে ভিতরে ঢুকে গেল। আহানা করিডোরে একা দাঁড়িয়ে রইল। আকাশের আবর্জনার শব্দটা তার কানে তীরের মতো বিঁধল, কিন্তু তার জেদ কমল না। সে মুচকি হেসে বিড়বিড় করল, আবর্জনা থেকেই তো সার হয় আকাশ সাহেব। তোমার জীবনের মরুভূমিতে আমি ফুল ফুটাবো, দেখে নিও। আহানা বাসায় ফিরে নতুন নাটক শুরু করলো। সে জানে আকাশ তাকে কোনোভাবেই মানবে না, তাই তাকে কাবু করতে হলে বড় কোনো ইমোশনাল ড্রামা দরকার। সে তারপর টেবিলের ড্রয়ার থেকে এক গাদা ভিটামিন সি এর লাল ট্যাবলেট বের করলো। সেগুলোর খোসা ছাড়িয়ে সে গ্লাসে রাখলো। মা ঘরে ঢুকতে আহানা গ্লাসের পানিটা মুখে দিয়ে ওটা খাওয়ার ভান করলো। মা, আকাশ আমাকে আবর্জনা বলেছে। আমি আর বাঁচবো না। আমি এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। আকাশকে খবর দিও, সে যেন আমার কবরে অন্তত একটা গোলাপ দিয়ে যায়। মা তো চিৎকার করে পাড়া মাথায় তুললেন। বাবা দৌড়ে এলেন। আহানা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাবার সাথে সাথে আসমার বাবাকে ফোন দিলেন। ভাই সাহেব, আপনার ছেলের জন্য আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। ও এক গাদা ঘুমের ওষুধ খেয়েছে। ও যদি মরে যায় তবে আমি আপনার ছেলের নামে খুনের মামলা দেব। খবরটা আগুনের মতো আকাশের কানে পৌঁছালো। আকাশ তখন সজলের বাসায় বসেছিল। খবরটা শুনে সে পাথর হয়ে গেল। সে কি সত্যি আহানাকে এত বড় বিপদে ফেলল? ঘৃণা থাকলেও কি একটা প্রাণ এভাবে যেতে দেবে? আকাশের বাবা ফোনে আকাশকে ধমক দিলেন। আকাশ, তুই এখনই হাসপাতালে যা। ওই মেয়েটার যদি কিছু হয় তবে আমাদের সম্মান আর পুলিশ কেস সামলাতে পারবি না। যা বলছি কর। আকাশ অনিচ্ছা সত্ত্বেও হাসপাতালের দিকে রওনা হলো। তার মনের ভিতর ঘৃণা আর বিরক্তির চরম পর্যায়ে। সে ভাবছে, একটা মেয়ে কিভাবে একটা ছেলের জীবনকে এভাবে তছনছ করে দিতে পারে। হাসপাতালের বেডে আহানা শুয়ে আছে। সে জানে সে কোনো ওষুধ খায়নি, কিন্তু ডাক্তারকে বাবা মা অনেক অনুরোধ করে স্যালাইন দিয়ে রেখেছেন। আকাশ ওয়ার্ডে ঢুকতে আহানা এক চোখ খুলে তাকিয়ে হাসল। ড্রামা তো ভালোই পারেন। ঘুমের ওষুধ খেয়েছেন, মরে কেন গেলেন না? মরলে অন্তত আমার জীবনটা শান্ত হতো। আপনি কি ভেবেছেন এভাবে মরে যাওয়ার ভয় দেখিয়ে আমাকে বিয়ে করবেন? ওগো, তুমি আসছো? আমি তো তোমার জন্যই যমরাজের সাথে ফাইট করে ফিরে আসলাম। বলো, এখন অন্তত কবুল বলবা? কখনো না। আপনি যদি এখানে মরেও যান তবুও আমি আপনার লাশটা দেখতে আসবো না। এই স্যালাইনের সূচ আপনার শরীরে নয়, আমার কলিজায় বিঁধছে আপনার এই ন্যাকামির জন্য। আমি আজই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। আপনি খুঁজে পাবেন না আমাকে। ভালো থাকবেন আপনার এই বিয়ে পাগল পাগলামি নিয়ে। আকাশ এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। আহানার বাবা মা আকাশের পথ আটকাতে চেয়েছিলেন, কিন্তু আকাশের চোখের ভয়ঙ্কর ঘৃণা দেখে কেউ আর সাহস পেল না। আহানা স্যালাইনের পাইপটা নিজের হাত থেকে ছিঁড়ে ফেলল। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। সে বুঝতে পারছে আকাশ তাকে কোনোভাবেই মানবে না, কিন্তু আহানাও তো আহানা চৌধুরী। সে বিড়বিড় করল, ঢাকা ছেড়ে পালাবা? পালাও। এই অহনা চৌধুরী যদি তোমার বাসর ঘরের খাটে বসে থাকতে না পারে তবে আমার নামও অহনা না। বাঘিনী এবার তার শিকার ধরবে। আকাশ সাহেব, প্রস্তুত থেকো।
হাসপাতালের সাদা চাদরে শুয়ে আহানা যখন দেখলো আকাশ তার উপর তীব্র ঘৃণা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তার ভেতরে এক ভয়ঙ্কর জেদ জেগে উঠল। আকাশ দরজা পর্যন্ত পৌঁছানোর আগে আহানা বেডের পাশে থাকা ফলের ছুরি থেকে ধারালো ছুরিটা তুলে নিল। আকাশ সাহেব, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? এই দেখো তোমার জন্য এই হাতে কত রক্ত। বলেই আহানা নিজের বাম হাতের কবজিতে এক পোষ বসিয়ে দিল। রক্তের ফিনকি দিয়ে চাদর ভিজে গেল। আহানা ব্যথা কোকড়ানোর বদলে এক বিভৎস হাসি দিচ্ছিল। আহানা, এ কি করলি তুই? বাঁচাও, কেউ বাঁচাও। দরজার কাছে গিয়ে আকাশ থমকে দাঁড়ালো। পিছন ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আহানা রক্তাক্ত হাতটা তুলে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বলো বিয়ে করবা কিনা, না হলে আবার গলা কাটবো। আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে একটা জীবন্ত মেয়ে নিজের জীবন নিয়ে জুয়া খেলছে। সে দৌড়ে ফিরে এসে আহানার হাতটা চেপে ধরল। আপনি কি আস্ত একটা সাইকো? কেন এমন করছেন ডাক্তার? জলদি আসুন। আহানা অজ্ঞান হয়ে যাওয়ার আগে আকাশের শার্টের কলার ধরে। কবুল বলো, বিয়ে করবা? আকাশ অনিচ্ছা সত্ত্বেও কেবল প্রাণ বাঁচাতে বলে ওঠে, হ্যাঁ করব, বিয়ে করব আমি আপনাকে। আগে সুস্থ হন, প্লিজ থামুন। আহানা এক তৃপ্তির হাসি দিয়ে আকাশের বুকে জ্ঞান হারালো। আকাশ তখন পাথর হয়ে দাঁড়িয়েছিল। সে জানতো সে কেবল একটি জীবন বাঁচাতে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতি তাকে এক অন্ধকার গহ্বরে নিয়ে যাচ্ছে। আহানা সুস্থ হওয়ার পর দুই পরিবারের মধ্যে এক থমথমে মিটিং হলো। আকাশের বাবা মা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু আহানার পাগলামি আর আত্মহত্যার চেষ্টা দেখে তারা ভয় পেয়ে গেলেন। তারা বুঝলেন এই মেয়েকে আকাশের গলায় না ঝুলালে সে সত্যিই কোনোদিন জান দিয়ে দেবে। আকাশের মা বললেন, আকাশ, তুই ওকে বাঁচাতে বিয়েটা কর বাবা, অন্তত ও বেঁচে তো থাকবে। আকাশ নির্বাক। তার চোখে সেই স্বপ্ন, সেই মাস্টার্সের উজ্জ্বল ক্যারিয়ার, সব যেন এক বিয়ে পাগলির জেদের কাছে হেরে গেল। আসমা আহানার উপর চরম রেগে আছে। সে আহানার রুমে গিয়ে বলল, তুই যা করলি আহানা, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ব্ল্যাকমেল বলে। তুই আমার ভাইয়ের জীবনটা তছনছ করে দিলি। তুই বুঝবি না আসমা, তোর ভাই হলো একটা কঠিন পাথর আর আমি হলাম ঝর্ণা। পাথরকে ক্ষয় করেই আমি ওর মনের রাস্তা বানাবো। তোর ভাই যখন আমাকে ঘৃণা করে তো কি হয়েছে? ঘৃণা থেকেই তো আসল রোম্যান্স শুরু হয়। অবশেষে সেই দিন এলো। আহানা লাল বেনারসি পরে এক হাতে ব্যান্ডেজ আর অন্য হাতে মেহেদি নিয়ে বাসর ঘরে বসে আছে। তার মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক আকাশ জয় করার আনন্দ। আকাশ রুমে ঢুকলো রাত 12টায়। তার মুখে কোনো হাসি নেই, বরং একরাশ বিরক্তি আর রাগ। আকাশ খাটের এক কোণে গিয়ে বসলো। আহানা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আকাশের একদম গায়ের সাথে লেপ্টে বসলো। গায়ে পড়ছেন কেন? শোনেন আহানা, আপনাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, কেবল একটা লাশ দেখার ভয়ে এই নাটক করেছি। আপনি আমার ছোট বোনের বান্ধবী। আমার চোখে আপনি কেবলই একটা অবুঝ পিচ্ছি। আমার বউ হওয়ার যোগ্যতা আপনার নেই। আকাশ ছিটকে সরে যায়। আহানা খিলখিল করে হেসে আকাশের গলার টাই ধরে টান দিয়ে বলে, যোগ্যতা দিয়ে কি হবে স্বামী সাহেব? আমি তোমার রেজিস্ট্রি করা বউ, আর তুমি যে বললে ভালোবাসো না। আচ্ছা, না বাসলে কেউ এভাবে দৌড়ে এসে রক্তমাখা হাত চেপে ধরে? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ওই পচা ইগো স্বীকার করতে দিচ্ছে না। আপনি একটা নির্লজ্জ মেয়ে, আমাকে বিরক্ত করবেন না। আমি সোফায় শুচ্ছি। আহানা আকাশকে পেছন থেকে ঝাপটে ধরে। সোফায় কেন? আমার এই ছোট্ট করা খাটে কি তোমার জায়গা হবে না? শোনো আকাশ, তুমি যত দূর পালাবা আমি তত শক্ত করে তোমাকে জড়িয়ে ধরবো। আহানা জোর করে আকাশের চিবুক ধরে একটা চুমু খাওয়ার চেষ্টা করলো। আকাশ লজ্জায় আর রাগে চাচাতেও পারছে না, কারণ বাইরে আব্বু আম্মু আছে। আকাশ ধস্তাধস্তি করে। ছাড়ুন আমাকে। এটা কি ধরনের ছ্যাঁচড়ামি? আপনি কি জোরাজোরি করে ভালোবাসা পেতে চান? জোরাজোরি না সাহেব, আদর। ভালো তো তুমি বাসবেই, তোমার বাপও বাসবে। কি বললেন? আমার বাপ মানে? আপনি আমার বাবাকে নিয়ে কথা বলছেন? আরে না, ওটা তো কথার কথা। মানে তোমার ইগো বা তোমার বংশের সবাই আমাকে ভালোবাসতে বাধ্য হবে। দেখো আকাশ, তোমার এই রাগী চাউনিটা এখন আমার বড্ড প্রিয়। তুমি যত রাগবা আমি তোমাকে তত বেশি চুমু খাবো। আহানা এবার জোর করে আকাশের কোলের উপর বসে পড়ল। আকাশ দু হাতে তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আহানা যেন আঠার মতো লেগে আছে। ওগো, বাসর রাতে কেউ এমন রাগ করে? একটু রোম্যান্স করো না। আমার হাতের ব্যান্ডেজটা দেখো, তোমার জন্য কাটা। এবার একটু আদর করে দাও। আকাশ অসহায়ের মতো নিজের কপালে হাত দিয়ে বসে রইল। সে বুঝতে পারছে এই বিয়ে পাগলিনীর হাত থেকে তার নিস্তার নেই।
আহানা তখন আকাশের শার্টের বোতাম নিয়ে খেলছে আর হাসছে। সে জানে আজকের রাতটা কেবল শুরু। আকাশের এই পাথর হৃদয় গলিয়ে সে একদিন রাজত্ব করবেই। আহানা বিড়বিড় করলো, এখন তো কেবল জড়িয়ে ধরেছি আকাশ সাহেব, কাল থেকে তো তোমার চশমার ফ্রেমও আমি ঠিক করে দিব, তুমি শুধুই আমার। সকালবেলা আকাশ ভেবেছিল আহানা হয়তো ঘুমাচ্ছে, তাই সে চুপি চুপি বাথরুম থেকে বের হয়ে নিজের আলমারি খুলল। কিন্তু আলমারি খুলতেই তার চক্ষু চড়ক গাছ। আলমারির সব কাপড় একপাশে ঠেলে দেওয়া হয়েছে, আর মাঝখানে আহানা নিজের এক গাদা ঝকঝকে রঙিন শাড়ি আর চুড়ি দিয়ে ডেকোরেশন করে রেখেছে। মাঝখানে একটা চিরকুট। গুড মর্নিং স্বামী সাহেব, তোমার সাদা কালো জীবনে একটু রং ছিটিয়ে দিলাম। আকাশ দাঁত কিরমির করে চিরকুটটা ছিঁড়ে ফেলল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া নরম হাত আকাশকে চাপটে ধরল। আহানা তার ভেজা চুলগুলো আকাশের পিঠে ঘষতে ঘষতে বলল, ওগো, এত সকালে আলমারির সাথে যুদ্ধ করছো কেন? বউ তো পাশেই দাঁড়িয়ে, একটা গুড মর্নিং কিস তো পাওনা ছিল। আহানা, ছাড়ুন আমাকে। আপনার এই স্যাবলামি কি কোনোদিন থামবে না? এটা আমার বাসা, আমার আলমারি। আপনি এখানেও আপনার পাগলামি শুরু করেছেন। তোমার বাসা মানেই তো আমার বাসা, আর পাগলামি না করলে কি আর তোমাকে পটাতে পারতাম? এখন লক্ষ্মী ছেলের মতো দাঁড়াও, আমি তোমাকে চুল মুছে দেই। আহানা তোয়ালে নিয়ে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ল। আকাশ তাকে সরানোর চেষ্টা করছে, আর আহানা খিলখিল করে হেসে আকাশের গলার কাছে সুড়সুড়ি দিচ্ছে। সকালের নাস্তায় পুরো পরিবার উপস্থিত। আকাশের বাবা, মা আর আসমা গম্ভীর মুখে বসে আছেন। আহানা রান্নাঘর থেকে নিচে নিচে লুচি আর ডাল নিয়ে এলো। তার পরনে একটা টকটকে লাল শাড়ি, হাতের ইঞ্জিন করা গাছের চুড়ি। আহানা শ্বশুরের পাতে 4টা লুচি দিয়ে বলে, আব্বু একদম গরম গরম, খেয়ে দেখেন, আপনার আম্মার হাতের চেয়েও ভালো হয়েছে। আমি সকালে 2টার বেশি লুচি খাই না আহানা, আর বড়দের সাথে কথা বলার সময় একটু ধীরস্থির হতে হয়। তুমি তো দেখছি সারা ঘর দৌড়াদৌড়ি করছো। আব্বু, আমি তো এই বাসার কনিষ্ঠ বউ, আমি না দৌড়ালে বাসাটা কি জ্যান্ত মনে হবে? আসমা, মুখটা বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? তোর ভাইকে আমি আজ থেকে অফিসে যেতে দেব না, ও শুধু আমার সাথে বসে গল্প করবে। আসমা চামচটা ধপ করে রেখে দিল। আহানা, এটা তোর বাবার বাড়ি না। ভাইয়ার পড়াশোনা আছে, ক্যারিয়ার আছে, তুই কি ওকে সারা জীবন ঘরবন্দি করে রাখতে চাইছিস? আহানা আকাশের দিকে তাকিয়ে চোখ মেরে বলে, ক্যারিয়ার দিয়ে কি হবে আসমা? আমি তোর বড় ক্যারিয়ার, কি বলো ওগো? আকাশ নাস্তা না করে টেবিল থেকে উঠে গেল। সে বুঝতে পারছে এই মেয়ের সাথে তর্কে জেতা অসম্ভব। আকাশ যখন ব্যাগ নিয়ে দরজার কাছে গেল, আহানা এক দৌড়ে সেখানে হাজির। সবার সামনে এসে আকাশের টাই ধরে নিজের দিকে টেনে আনলো। আহানা, আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, ছাড়ুন। আহানা সবার সামনে আকাশের কপালে একটা শব্দ করে চুমু দিয়ে বলে, অফিস থেকে ফেরার সময় আমার জন্য 1 প্যাকেট নীল চুড়ি আর ডজনখানেক চকলেট নিয়ে আসবা, না আনলে কিন্তু আমি তোমার অফিসের নিচে গিয়ে অনশন শুরু করব। আকাশ লজ্জায় আর অপমানে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে আসমা আর তার মা আগে গজগজ করতে লাগলেন। তাদের আদরের শান্ত ছেলেটাকে এই মেয়েটা যেন পুরো ভেড়া বানিয়ে ছাড়ছে। আকাশ অফিসে বসে একটা সিরিয়াস মিটিং করছিল। হঠাৎ তার ফোনে একটা ভিডিও কল এলো, আহানার কল। আকাশ রিসিভ করতেই দেখলো আহানা বাথটাবে বসে আছে, কিন্তু সে চুলে শ্যাম্পু মাখছে আর গান গাইছে। ওগো, দেখো তো শ্যাম্পুটা কি তোমার পছন্দ? তুমি না থাকলে আমার গোসল করতেও মনে চায় না। তাড়াতাড়ি বাসায় আসো, আমার পিঠে সাবান মেখে দিবা। এই মেয়ে তো আসলেও একটা সাইকো। মিটিংয়ের মধ্যে এসব কি? আকাশ দ্রুত ফোন কেটে দেয়। আকাশের কলিগরা মুচকে হাসছে। আকাশের মনে হচ্ছে সে মাটির নিচে ঢুকে যায়। বিকালে আকাশ পাশে ফিরতেই দেখলো ড্রয়িং রুম অন্ধকার, শুধু কয়েকটা মোমবাতি জ্বলছে। আহানা একটা শর্ট ফ্রক পরে বসে আছে। আকাশকে দেখা মাত্রই সে সোফা থেকে লাফ দিয়ে আকাশের কোলে চড়ে বসলো। আকাশ ভারসাম্য সামলাতে গিয়ে বলে, ওরে বাবারে, নামো না আহানা, হাড়গোড় ভেঙে দেবেন তো। আহানা আকাশের গলা জড়িয়ে ধরে। তুমি না আমাকে পিচ্চি বলো? দেখো পিচ্চি বউ তোমার কোলে কত সুন্দর করে মানাইছে। না বললে আমি তোমার ল্যাপটপ নিয়ে ড্রেনে ফেলে দেব। আপনি কি কোনোদিন সুস্থ হবেন না? আমি সারাদিন কাজ করে আসছি আর আপনি রোমান্স করার জন্য অস্থির হয়ে আছেন। শোনো সাহেব, বাঘিনী যখন শিকার ধরে তখন সে শিকারের সেবাও করে। তুমি আমার জান, আমার প্রাণ, এখন চলো একটু সাজুগুজু করিয়ে দেই তোমাকে। আহানা জোর করে আকাশকে রুমে নিয়ে গেল। সেখানে সে আকাশকে বিছানায় ফেলে দিয়ে জোর করে ফেসিয়াল করাতে শুরু করলো। আকাশ হাত পা ছুটছে, কিন্তু আহানা তার উপর চড়ে বসে গালের মধ্যে ক্রিম মাখিয়ে দিচ্ছে। একদম নড়বা না, তোমাকে আমি রাজপুত্রের মতো সুন্দর করে বানাবো, যাতে রাস্তার মেয়েরা জ্বলে পুড়ে মরে।
আকাশ বুঝতে পারলো আহানা চৌধুরীর এই অস্থির ভালোবাসা আর বেহায়া রোমান্সে এখন তার নিয়তি। সে যতই বিরক্ত হোক, আহানার এই চঞ্চলতা আর মায়াবী জেদ তাকে ধীরে ধীরে এক অদ্ভুত আকর্ষণে বেঁধে ফেলছে, যা সে নিজেও এখনো স্বীকার করতে পারছে না। আহানা আকাশের কানে কামড় দিয়ে ফিসফিস করে বলল, ভালো তো তোমায় বাসতেই হবে আকাশ সাহেব, পালিয়ে যাবা কোথায়? রাত তখন গভীর, সারা বাড়ি নিস্তব্ধ। আকাশ ঘুমানোর চেষ্টা করছে খাটের একদম শেষ প্রান্তে গিয়ে, যেন আহানার শরীরের একটু স্পর্শও তাকে না লাগে। তার মনে এখনো সে ঘৃণা আর বিরক্তি। সে ভাবছে, একটা মেয়ে কতটা নিচে নামলে এইভাবে একটা ছেলেকে বাধ্য করতে পারে বিয়ে করতে। হঠাৎ সে অনুভব করলো এক জোড়া তপ্ত হাত তার খালি পিঠে সর্পিল গতিতে বিচরণ করছে। আহানা তার পাতলা সুতি শাড়িটা সরিয়ে আকাশের একদম গায়ের সাথে মিশে এলো। তার ভেজা চুলের সুঘ্রাণ আর শরীরের রোম আকাশের স্নায়ু অবশ করে দিচ্ছে। আকাশ দাঁত কিরমির করে, আহানা, ওপাশে সরুন। আপনাকে বলেছি না আমাকে টাচ করবেন না, আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আহানা আকাশের কানে কামড় দিয়ে ফিসফিস করে, কেন হবে না গো? আমি কি তোমার প্রতিবেশী যে দূরে থাকবো? আমি তোমার বউ, আর তুমি যত বারণ করবে আমি তত বেশি তোমার ওই শক্ত বুকটাতে মুখ লুকাতে ইচ্ছে করবে। আহানা এবার এক ঝটকায় আকাশের উপর উঠে বসলো। তার খোলা চোল আকাশের মুখে বুকে আছড়ে পড়ছে। আকাশের শ্বাসকষ্ট শুরু হলো। সে দু হাতে আহানাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আহানা আজ বেপরোয়া। সে আকাশের দুই হাত চেপে ধরে বিছানায় গেঁথে ফেললো। আপনি কি রেপ করবেন আমাকে? ছাড়ুন বলছি। আপনার এই জবরদস্তি আমার ঘৃণা আরো বাড়িয়ে দিচ্ছে। আহানা আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ঘৃণা করতে দাও, আমি জানি তোমার শরীর এখন অন্য কথা বলছে। তোমার এই ধকধকানি কি আমি শুনতে পাচ্ছি না? আহানা এবার আকাশের শার্টের বোতামগুলো একের পর এক খুলতে শুরু করলো। আকাশ তাকে বাধা দিতে চাইলেও আহানার শরীরের উষ্ণতা আর তার চঞ্চল সোহাগ আকাশের পুরুষত্বকে নাড়া দিতে শুরু করলো। আহানা আকাশের গলার নিচে, ঘাড়ে আর বুকে একের পর এক পাগলাটে চুমু দিতে লাগলো। আকাশ চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু আহানার আঙ্গুলের ছোঁয়া তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিচ্ছে। আহানা এবার আকাশের কানের লতিতে জিভ দিয়ে সুড়সুড়ে দিয়ে বলল, বড় বড় কথা বলো না আকাশ সাহেব। তুমি যতই বলো আমাকে পছন্দ করো না, তোমার এই গরম নিঃশ্বাস বলছে তুমি আমার নেশায় বুঁদ হয়ে আছো। আকাশের শরীরের নিয়ন্ত্রণ এবার আলগা হয়ে এলো। সে অবচেতন ভাবে আহানার কোমর জড়িয়ে ধরল। আহানা এক বিজয়ী হাসি হাসলো। সে জানতো এই পাথরের দেয়াল ভাঙতে তাকে আগুনের মতো উত্তপ্ত হতে হবে। ঘরটা এখন কেবল দুজনের নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে উঠেছে। আকাশ চাইছিল আহানাকে ঘৃণা করতে, কিন্তু আহানার নিবিড় আলিঙ্গন আর সোহাগ তাকে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে গেল। সকালে যখন সূর্যের আলো জানালার পর্দা চিরে আকাশের চোখে পড়ল, সে দেখল আহানা তার বুকের উপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। আকাশের মনে এক অদ্ভুত অপরাধ বোধ আর বিরক্তি কাজ করলো। সে দ্রুত আহানাকে সরিয়ে উঠে দাঁড়ালো। ধুর, কাল রাতে আমি নিজেকে সামলাতে পারলাম না কেন? এই মেয়েটা তো ঠিক এটাই চেয়েছিল, আমাকে দুর্বল করা। আকাশ বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। সে নিজেকে ধিক্কার দিচ্ছে। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে আহানা ভেতরে ঢুকে পড়ল। সে কেবল একটা তোয়ালে জড়িয়ে আছে। আপনি এখানে কেন? আমি গোসল করছি, দেখতে পাচ্ছেন না? বাইরে যান। ওগো, এক বালতি পানিতে কি আর দুজনে গোসল করা হয়? এসো, আমি তোমার পিঠ ঘষে দেই। একা একা গোসল করলে তো সাবান ঠিক মতো লাগে না। আহানা শাওয়ারের নিচে আকাশের সাথে দাঁড়িয়ে গিয়ে বলে। আহানা জোর করে আকাশের হাতে সাবান মাখিয়ে দিতে লাগলো। আকাশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পানির ঝাপটায় দুজনের শরীর আরো বেশি পিচ্ছিল হয়ে একে অপরের সাথে লেপটে গেল। আহানা খিলখিল করে হাসছে আর আকাশের শরীরের বাজে বাজে হাত বুলোচ্ছে। আকাশ বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। আহানা তখনও বাইরে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ড্রয়িং রুমে নাস্তা করার সময় আহানা আজ আরো বেশি চঞ্চল। সে আসমার পাশে গিয়ে বসলো। আসমা, কাল রাতে তোর ভাইয়া যা রোমান্টিক ছিল না, ওফ, আমি তো ভেবেছিলাম ও শুধু বই পড়তে জানে, কিন্তু ও তো ভালোবাসতেও ওস্তাদ। আহানা, ডাইনিং টেবিলে এসব কি কথা? আব্বু আম্মু বসে আছে, তোর কি বিন্দু মাত্র সেন্স নেই? অহনা, এই বাড়ির একটা আদব লেহাজ আছে। তুমি আসমার বান্ধবী হতে পারো, কিন্তু এখন এই বাড়ির বউ। একটু সংযত হয়ে কথা বলো। আহানা শাশুড়ির পাতে ডিম পোস দিয়ে বলে। মা গো, সংযত থাকলে কি আর আপনাদের ছেলেকে পটাতে পারতাম? ও তো ছিল একটা আস্ত রোবট। আমি আসছি বলেই তো এখন মানুষ হচ্ছে। কি বলো গো স্বামী সাহেব? আকাশ মুখ নিচু করে নাস্তা গিলছে।
তার মনে হচ্ছে সে কোনো এক সার্কাসের মাঝখানে বসে আছে। সে দ্রুত খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আমি আজ লাইব্রেরিতে যাব, ফিরতে রাত হবে। আহানা আকাশের ব্যাগটা কেড়ে নিয়ে বলে, লাইব্রেরি? না না, আজ আমরা সিনেমা দেখতে যাব। আমি টিকিট কেটে ফেলেছি, আর তুমি যদি না যাও তবে আমি তোমার ওই সব দামি দামি থিসিসের পেপার দিয়ে আজ চুলা জ্বালাবো। আকাশ অসহায়ের মতো আসমার দিকে তাকালো। আসমা শুধু মাথা নিচু করে রইল। সে জানে আহানা যা বলে তা করেই ছাড়ে। বিকেলে আকাশকে জোর করে শপিং মলে নিয়ে গেল আহানা। সে আকাশকে দিয়ে জোর করে নিজের জন্য অন্তর্বাস কেনাতে চাইল। আহানা, এটা কি করছেন? লোকজন দেখছে। আমি এসব সেকশনে ঢুকবো না। আহানা আকাশের হাত ধরে টেনে নিয়ে বলে, কেন ঢুকবা না? তুমি না দেখলে আমি পরবো কার জন্য? এই যে লাল রংটা দেখো, এটা পরলে আমাকে কেমন লাগবে বলো তো? আকাশের কান মাথা গরম হয়ে গেল। সে দ্রুত শোরুম থেকে বের হয়ে এলো। আহানা পেছনে পেছনে হাসতে হাসতে এলো। সে আকাশের হাত জড়িয়ে ধরে বলল, তুমি না বড্ড লাজুক আকাশ সাহেব। রাতে তো খুব তেজ দেখালে, এখন কেন এত লজ্জা? আকাশ বুঝতে পারলো আহানা চৌধুরীর এই অস্থিরতা, এই বেহায়া ভালোবাসা আর চটপটে পাগলামি এখন তার প্রতিদিনের সঙ্গী। সে যতই নিজেকে সরিয়ে রাখতে চায়, আহানা ততই তাকে তার শরীরের আর মনের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। আকাশে সেই ঘৃণা ধীরে ধীরে এক অদ্ভুত অভ্যাসে পরিণত হচ্ছে, যা সে নিজেও অস্বীকার করতে পারছে না। আহানা আকাশের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আজ রাতে কিন্তু আমি নীল শাড়ি পরবো না, শুধু তোমার দেওয়া এই লাল উপহারটা পরবো। জলদি বাসায় চলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার শান্ত জীবনটা এখন এক ঝড়ো হাওয়ার কবলে, যে হাওয়া তাকে উড়িয়ে দিয়ে যাচ্ছে এক নিষিদ্ধ সুখের দিকে। আকাশ লাইব্রেরিতে বসে গুরুত্বপূর্ণ থিসিস লিখছে। ঠিক তখনই আহানা নিঃশব্দে রুমে ঢুকলো। পরনে পাতলা ফিনফিনে স্লিভলেস কামিজ, চুলে বনো ফুলের ঘ্রাণ। সে এসে আকাশের ল্যাপটপের উপর নিজের 2 হাত রাখলো। আহানা, দেখছেন আমি কাজ করছি, সরুন এখান থেকে। আহানা আকাশের চশমাটা নাক থেকে টেনে খুলে নিয়ে বলে, চশমা পরলে তোমাকে একদম বুড়ো লাগে গো। এই চশমা ছাড়াই তো তোমার চোখ দুটো নেশা ধরানো। কাজ পরে হবে, আগে বউকে একটু সময় দাও। আকাশ চশমা কেড়ে নেওয়ার চেষ্টা করে। সময় দেওয়ার কি আছে? 24 ঘন্টা তো গায়ের উপর পড়ে থাকেন, লজ্জা লাগে না আপনার? আহানা আবার এক ঝটকায় আকাশের কোলে চড়ে বসলো। আকাশ অপ্রস্তুত হয়ে চেয়ার সহ পিছিয়ে গেল। আহানা তার 2 হাত আকাশের গলায় পেঁচিয়ে দিয়ে নাকের সাথে নাক ঘষতে লাগলো। লজ্জা দিয়ে কি পেট ভরে স্বামী সাহেব? এই যে তোমার বুকটা ধকধক করছে, এটা কি আমার জন্য না বলো তো? কাল রাতে যখন আমি তোমার ঘাড়ে কামড় দিলাম, তখন কেন তুমি আমাকে সরিয়ে দাওনি? তখন তো খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলে। ওটা ছিল অনিচ্ছাকৃত, আপনি আমাকে বাধ্য করেছিলেন। আহানা খিলখিল করে হেসে উঠল আর আকাশের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আকাশ ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু আহানার শরীরের উষ্ণতা আর মাদকতায় সে বারবার হেরে যাচ্ছিল। আহানা আকাশের শার্টের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে বলল, তুমি যতই বলো অনিচ্ছাকৃত, তোমার শরীরের প্রতিটি লোমকূপ জানে তুমি আমাকে চাও। আজ রাতে আমি এক বিন্দুও ছাড় দেব না। আহানা জেদ ধরেছে তারা সাজেক যাবে। আকাশ রাজি ছিল না, কিন্তু আহানা হুমকি দিল যে সাজেক না নিয়ে গেলে সে এবার বাড়ির ছাদ থেকে লাফ দেবে। অগত্যা আকাশ তাকে নিয়ে পাহাড়ে গেল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় বাইক চালাচ্ছে আকাশ, আর আহানা পেছনে বসে আকাশের পিঠে মুখ ঘষছে আর হাত দিয়ে আকাশের পিঠে কাতুকুতু দিচ্ছে। আহানা, বাইক অ্যাক্সিডেন্ট হবে তো, হাত সরান। হোক অ্যাক্সিডেন্ট, মরলে তো তোমার বুকেই মরবো। ওগো, এই নির্জন পাহাড়ে যদি আমরা হারিয়ে যাই, তবে কিন্তু সারা রাত আমি তোমাকে ছাড়বো না। মেঘগুলো যেন তাদের পায়ের নিচে খেলা করছিল। হঠাৎ একদল ছিনতাইকারী পাহাড়ের আড়াল থেকে দেশি অস্ত্র নিয়ে বেরিয়ে এলো। তারা আকাশের বাইক আর আহানার গয়না কেড়ে নিতে চাইল। এই ছোকরা, যা আছে সব বের কর, নাহলে তোর সুন্দরী বউকে আজ আমরা নিয়ে যাব। আকাশ সাহসের সাথে তাদের বাধা দিতে গেল, কিন্তু একজন ছিনতাইকারী ছুরি আঘাত করতে গেলে আকাশ অপ্রস্তুত হয়ে পড়ে যায়। ঠিক তখনই আহানা এক অদ্ভুত সাহসে ঝাঁপিয়ে পড়ল। সে নিজের জীবনে তোয়াক্কা না করে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ছিনতাইকারীর ছুরির আঘাতে আহানার কাঁধের এক পাশ কেটে গেল। রক্তে তার কামিজ পিছে লাল হয়ে গেল। তবুও সে থামলো না, পাশে থাকা একটা ভারী পাথর তুলে একজনের মাথায় মারল। আহানার এই রণচণ্ডী রূপ দেখে ছিনতাইকারীরা ভয় পেয়ে পালিয়ে গেল। আহানা মাটিতে ধপ করে পড়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আকাশ আহানাকে জড়িয়ে ধরে চিৎকার করে, আহানা, আহানা চোখ খোলো। কেন তুমি আমার সামনে আসলে? কেন নিজের জীবন বাজি রাখলে? ওগো, আমি না পিচ্ছি? আমি না তোমার ক্যারিয়ারের বাধা?
কিন্তু তোমার গায়ে একটা আঁচ লাগলে এই অহনা যে মরে যাবে। তোমাকে ছাড়া জান্নাতও তো আমার কাছে জাহান্নাম। আকাশ আর দেরি না করে দ্রুত তাকে হাসপাতালে নেয়। হাসপাতালের বেডে আহানা শুয়ে আছে, তার কাঁধে বড় একটা ব্যান্ডেজ। আকাশ পাশে বসে আছে, তার চোখে আজ জল। সে গত কয়েক বছর ধরে যে মেয়েটাকে ঘৃণা করেছে, আজ বুঝতে পারলো সে মেয়েটাই তাকে পৃথিবীর সবচেয়ে খাঁটি ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আহানা চোখ খুলতেই দেখলো আকাশ তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। ওগো স্বামী সাহেব, কাঁদছো কেন? আমি তো মরি নাই, এই দেখো এখনো তোমাকে জ্বালানোর মতো শক্তি আছে। আকাশ আহানার কপালে চুমু খেয়ে বলল, চুপ করুন। আর একটা কথা বলবেন না। আমি ভুলছিলাম আহানা। আমি ভেবেছিলাম আপনি কেবল জেদ করছেন, কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসেন। আমি আপনার এই পাগল করা ভালোবাসার যোগ্যই না। আহানা আকাশের চোখের পানি মুছে দিল। যোগ্য অযোগ্য বুঝি না, আমি শুধু বুঝি আকাশ আমার, আর আকাশটা শুধু এই মেঘলা অহনার জন্যই। এখন কি অন্তত একবার মন থেকে বলবা যে তুমি আমাকে ভালোবাসো? আকাশ আহানাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আমি তোমাকে অনেক ভালোবাসি আহানা। আমার এই সারা জীবনের একঘেয়েমি দূর করতে তোমার মতো একটা পাগলিরই দরকার ছিল। আমি হার মেনেছি তোমার ভালোবাসার কাছে। আহানা বিজয়ের হাসি হাসলো। সে জানতো এই দিনটা আসবেই। আকাশ এবার আর অনিচ্ছাই নয়, বরং পরম মমতায় আহানার ঠোঁটে নিজের ঠোঁট মেলালো। হাসপাতালের সেই কেবিনটা যেন এক নিমিষেই বাসর ঘরে পরিণত হলো। আহানা আকাশের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না আকাশ সাহেব, এই বিয়ে পাগলির প্রেমে তোমার বাপও পড়বে। এখন তো তুমি আমার কয়েদি হয়ে গেলে। আকাশ হাসল। এই প্রথম তার হাসিটা ছিল প্রাণ খোলা। সে বুঝতে পারলো জীবনের সবচেয়ে সুন্দর পাগলামিটাই সে এতদিন দূরে সরিয়ে রেখেছিল। এখন থেকে এই আকাশ আর আহানা এক অবিচ্ছেদ্য সত্তা, যাদের ভালোবাসা কোনো নিয়ম বা যুক্তি মানে না। সমাপ্ত।